নিঝুম, উঠো। হাজারবার ডাকলেও উনি উঠবে না। শেষ পর্যন্ত পায়ের তলায় সুড়সুড়ি দিতেই ঘুম থেকে উঠে যায় নিঝুম। ঘুম ঘুম কণ্ঠে বলে, আর একটু ঘুমাই। কেউ একজন বলেছিল আজকে আমার ঘুম ভাঙাবে নাকি। প্রীতমের কথা শুনে ফোনের স্ক্রিনের দিকে তাকায় নিঝুম। 6টার অ্যালার্ম দেওয়া ছিল, অ্যালার্ম বাজলো না কেন? আমি তো অ্যালার্ম দিয়ে রাখছিলাম রাতে। প্রীতম ওর ফোনের দিকে তাকিয়ে দেখে ফোন সাইলেন্ট করা। প্রীতম হাসতে হাসতে, নিঝুম কিছু না বুঝে ফ্যালফ্যাল দৃষ্টিতে প্রীতমের দিকে তাকিয়ে আছে। কি হয়েছে, উনি হাসছেন কেন? এই আপনি হাসছেন কেন বললেন না? অ্যালার্ম দিয়ে ফোন সাইলেন্ট করে রাখছো। নিঝুম ফোনের দিকে তাকিয়ে দেখে সত্যিই ফোন সাইলেন্ট করা। একটু খেয়াল ছিল না। নিঝুম নিজেও হেসে দেয়। প্রীতম বলল, ব্যাপারটা খুব ভালো লাগছে। নিঝুম গাল ফুলিয়ে বলল, এটা দিয়ে কিন্তু একদম আমায় পচাতে পারবেন না। ফরমালিন মেখে রাখো গায়ে, তাহলে আর পচবে না। ধুর, লোকটার সাথে কথা বলে পারা যায় না। আপনার দরকার হলে আপনি মাখেন। আগে আপনার খালার কি অবস্থা? একটু ভালো। চাও তুমি ফ্রেশ হয়ে নাও। নিঝুম কিছুক্ষণ পরে 2 মগ কফি নিয়ে প্রীতমের রুমে গেল। প্রতিদিন তো আপনি কফি বানান, আজকে আমি বানালাম। প্রীতম অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। এক চুমুক খেয়ে দেখল, সত্যি অনেক ভালো হয়েছে কফিটা। মেয়েটা সব কিছুতেই এক্সপার্ট। সত্যি নিঝুম, অনেক ভালো হয়েছে কফিটা। আমার লাইফের বেস্ট কফি। একটু বলে ফেলছেন। আমি জানি আমি ভালো কফি বানাই, তার জন্য এত টানা। হুম, এর চেয়েও বেশি সিরিয়াস। সামনে বসে প্রশংসা করলে জানো কি করতে হয়? প্রীতম হেসে বলল, নাকের উপর ঘুষি দিতে হয়। দিবা? ইস, চলেন ছাদে যাই আপনার ফুল গাছের পরিচর্যা করতে। হুম, চলো। সকাল সকাল দুজন একসাথে কফি খেতে খেতে এমন একটা জায়গায় অন্যরকম ভালো লাগা কাজ করছে প্রীতমের। আপনার গাছটা আসলেই অনেক সুন্দর। প্রীতম হাসতে হাসতে বলে, আমার ছাদ মানে? আপনার বাড়ির ছাদ। কথায় কথায় ভুল ধরেন শুধু। তুমি ভুল বললে, আমি ভুল ধরবো না। এবার কিন্তু আমার নাক ফাটাতে পারবেন না। আমি আপনার প্রশংসা করিনি, আপনার বাসার ছাদের প্রশংসা করছি। দুইজন একসাথে হেসে ওঠে। প্রীতমের খুব ইচ্ছে করছে সময়টা বেঁধে রাখতে। চলেন নাস্তা বানাবো। কি নাস্তা বানাবে? পরোটা আর ভাজি, এর থেকে বেশি কিছু পারবো না। এগুলো হলেই হবে। নিঝুম পরোটা বানানো শুরু করলো। প্রীতম হেল্প করছে। পরোটা দেখে প্রীতম হাসতে হাসতে শেষ। এটা কি নিঝুম পরোটা নাকি বাংলাদেশের মানচিত্র? নিঝুম মুখ বাঁকিয়ে বলল, একটা হলেই হবে। আপনি সুন্দর পরোটা বানান পারলে। সুন্দর পরোটা বানাতে পারলে কি আর মানচিত্র খেতাম? আমি রাগ করব কিন্তু। প্রীতম হেসে দিল। দুজন একসাথে অফিসে গেল। রাস্তায় দাঁড়িয়ে ফুচকা, আইসক্রিম, কখনো চটপটি খাওয়া যেন ডেইলি রুটিন হয়ে গেছে। প্রীতম অফিস থেকে এসে ভাবছে, কোথায় ওর জন্য বাসা ভাড়া করা যায়। পাশের বিল্ডিংটায় খোঁজ করে দেখতে হবে। কালকে বাবা মা আসবে, আজকের ভিতরেই বাসা ঠিক করতে হবে। মেয়েটা চলে গেলে খুব শূন্যতা কাজ করবে। সারা জীবন এভাবে লুকোচুরি করে একসাথে থাকলে খুব বেশি ভালো হতো। বুঝতেই পারিনি ওর জন্য এতটা খারাপ লাগবে। কখন যে ওর মায়ায় জড়িয়ে গেছি নিজেও টের পাইনি। এক একটা মেয়ে থাকবে, যে কোনো সময় যে কোনো বিপদ হতে পারে। খুব বেশি টেনশন হয়। ওর কি আমার জন্য শূন্যতা কাজ করবে না? প্রতিদিন ওর হাতের মিষ্টি এক মগ কফি খেয়ে জীবনটা কাটাতে পারলে মন্দ হতো না। বর্ষা চলে যাওয়ার পর নিঝুমই একমাত্র মেয়ে যার চোখে মায়া খুঁজে পেয়েছি। মেয়েটা একা একা রুমে কি করে? প্রীতম নিঝুমের রুমে গেল। কার সাথে যেন ফোনে কথা বলছে। প্রীতমের বুকের ভেতর কেন জানি মোচড় দিয়ে উঠল। কার সাথে কথা বলছে ও? প্রীতম আস্তে আস্তে দরজার পাশে গিয়ে দাঁড়ালো। লুকিয়ে লুকিয়ে কারো কথা শোনা যদিও একদম খারাপ অভ্যাস, কিন্তু কেন জানি প্রীতম আজ নিজেকে দমাতে পারছে না। ও পাশের কথাগুলো বোঝা যাচ্ছে না, কিন্তু নিঝুমের কথাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। ভুল তো মানুষই করে আম্মু, আমায় মাফ করে দাও, তোমাদের খুব কষ্ট দিয়ে ফেলেছি। প্রীতম হাঁপ ছেড়ে বাঁচল। ওর মায়ের সাথে কথা বলছে। ও কি ওর ফ্যামিলির কাছে ফিরে যেতে চায়? আবারও নিঝুমের কণ্ঠ প্রীতমের কানে এলো। মানছি আমি অন্যায় করেছি, তার কি ক্ষমা নেই? তোমরা কি আমার সাথে অন্যায় করনি? তোমরাও তো আমার মতামতের মূল্য দাওনি। এইটা আবার অন্যায়ের কি আছে?
ওর মতো একটা পিচ্চি মেয়েকে 4-5টা সন্তানের বাপের সাথে বিয়ে দিতে চায়। এদের কি মাথায় কোনো কমন সেন্স নেই? আবার উল্টো রাগ দেখায়। নিজুমেরও বা কি দরকার ওনাদের সাথে যোগাযোগ করার? ও তো এখানে ভালোই আছে। ভাবতেই মেজাজ বিগড়ে যায় প্রীতমের। মেয়েটা আসলেই বেশি বোঝে। এখন আর নিজুমের কথা শোনা যাচ্ছে না। প্রীতম জানলার ফাঁক দিয়ে দেখে ফোন ওর হাতে, তার মানে ফোন কেটে দিছে। নিজুমের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। প্রীতম দরজা নক করলো। নিজুম চোখ মুছতে মুছতে দরজা খুলে দিল। নিজুম, তুমি আবার কান্না করো কেন? কই না তো, চোখে যেন কি পড়ছে। মিথ্যা বলছো আমার সাথে? বাসা থেকে ফোন দিয়েছে নাকি তুমি দিছো? নিজুম মাথা নিচু করে বলল। আমি দিছি ফোন। কেন? নিঝুম কি উত্তর দিবে বুঝতে পারছে না। উনি কি সব কথা শুনে ফেলছে? নিজুম, কিছু জিজ্ঞেস করছি আমি। না মানে এমনি। আমার কাছে বলা যাবে না তাই তো? ওই রাতে আসার কি দরকার ছিল? বুড়ো মানুষের সাথে সংসার করার শখ হয়েছে নাকি? আমি কি বলছি আপনার কাছে বলা যাবে না বাসার সবার খোঁজ নিতে? বাসায় ফিরে যেতে চাও? না না, আমি কি তা বলছি? ভয় পেও না, বাসায় যেতে চাইলে বলো, আমি পৌঁছে দিয়ে আসবো। সত্যি আমি যেতে চাই না। যেতে চাইলে আমায় বলো। এখন এসব বাদ দাও, খেতে আসো। নিঝুম, 1 মগ কফি হবে? আসলে তোমার হাতের কফি যে একবার খাবে, সে সারা জীবন কফি খেয়ে জীবনটা কাটিয়ে দিতে দিতে চাইবে। নিঝুম মুচকি হেসে বলে। আর যে পরোটা খাবে? সে আধা ঘন্টা হেসে হাত ফ্রেশ করবে। নিঝুম ভেঙচি কেটে বলল। ইস, আপনি খুব পারেন। বসেন, আমি কফি দিয়ে আসছি। নিঝুম কফি বানাতে গেল। প্রীতম ব্যালকনিতে বসে আনমনে ভাবছে। ভালোই যাচ্ছে সময়টা। মেয়েটাকে যত দেখি তত ভালো লাগে। নিঝুম প্রীতমের সামনে কফি নিয়ে দাঁড়িয়ে আছে। এদিকে ওর কোনো খেয়ালই নেই, গভীর ভাবনায় মগ্ন। এই যে কি ভাবছেন এত? এত ভাবলে কবি সাহিত্যিক হয়ে যাবেন তো। নিঝুমের ডাকে প্রীতমের হুঁশ ফিরে। কবি সাহিত্যিক কিছুই হওয়ার শখ নেই। আপাতত কফি খেতে পারলেই চলবে। দুজনেই ফিক করে হেসে দিল। প্রীতম কফিতে এক চুমুক দিয়ে বলল। বাহ, দিন দিন স্বাদ বাড়ছে মনে হয়। হয়েছে, প্রশংসা করতে হবে না। আমি কারো নাকে ঘুষি দিতে চাই না। দাও ঘুষি, তোমার ওই নরম হাতের ঘুষিতে নাকটা বিসর্জন দিব। প্রীতম এই কথা বলে সাথে সাথে জিহ্বায় কামড় দিল। ইস, কি বলতে কি বলে ফেললাম। নিঝুমের খুব অস্বস্তি লাগছে। লোকটার আমায় অস্বস্তিতে না ফেললে মনে হয় ভালো লাগে না। দুইজনের মাঝে নীরবতা বিরাজ করছে। নিঝুম প্রীতমের দিকে চেয়ে আছে। কত তৃপ্তি সহকারে প্রতিটা চুমুক দিচ্ছে। এত তৃপ্তি নিয়ে কফি খাওয়ার কি আছে কে জানে। প্রীতম নীরবতা ভেঙে বলল। নিঝুম, গান করতে পারো? পারি একটু একটু। একটা গান শোনাবে? নিঝুম মুখ পাকিয়ে বলল। ফ্রিতে গান শোনাই না। আইসক্রিম খাওয়াবো যদি গান শোনাও। পারি না গান করতে, মজা করে বলছি। মোটেও মজা না, তোমার ভয়েস শুনলেই যে কেউ বলতে পারবে তুমি গান করতে পারো। নিঝুমের ওর সামনে গান করতে মোটেও ইচ্ছে করছে না, কেমন যেন লজ্জা লাগছে। প্রীতম বারবার অনুরোধ করছে, কি করবে, নিরুপায় হয়ে রাজি হলো। নিঝুম চোখ বন্ধ করে বলতে লাগলো। मेरे किस्मत के हर एक पन्ने पे मेरे जीते जी बाद मरने के मेरे हर एक लम्हे में तो लिख दे मेरा उसे हर कहानी में कि सारे किस्सों में दिल के दुनिया के सच्चे रिश्तों में जिंदगानी के सारे हिस्सों में तू लिख दे मेरा उसे ऐ खुदा जब बना उसका ही बना ऐ खुदा जब बना उसका ही बना मेरे हिस्से की हंसी को खुशी को तो चाहे आधा कर
चाहे ले ले तू मेरी जिंदगी, पर ये मुझसे वादा कर, उसके अश्कों पे गमों पे दुखों पे हर उसके जख्म पर हक मेरा ही रहे हर घड़ी हर जगह हर उम्र भर। अब फुकत हो यही वो रहे मुझ में ही, वो जुदा कहने को बिछड़े ना पर कभी, ऐ खुदा ऐ खुदा, जब बना उसका ही बना, ऐ खुदा ऐ खुदा, जब बना उसका ही बना। গান করতে করতে নিঝুমের চোখ দিয়ে কখন যে টপ টপ করে জল পড়া শুরু করছে নিঝুমের খেয়ালই নেই। নিঝুমের গানের কণ্ঠ শুনেই প্রীতম অবাক। এত সুন্দর গান করে মেয়েটা। মনে হয় গানটা একদম হৃদয়ের গহীন থেকে করছে। গানের ভেতর প্রীতম নিজেকে হারিয়ে ফেলেছে। নিজুম কাঁদছো কেন? নিঝুম চোখ মেলে বলল, এমনি। তুমি চোখ বুজে গান করো কেন? আপনার সামনে গান করতে লজ্জা করছিল তাই। প্রীতম হেসে বলল, অনেক সুন্দর গান করো তুমি, সত্যি খুব বেশি সুন্দর। কার জন্য এত প্রার্থনা করলে? গান তো গানই, ইচ্ছে হলো তাই এটা গাইছি। কার জন্য আর প্রার্থনা করব? তো কান্না করলে যে? গান করলে এমনি আমার চোখে পানি এসে যায়। এই বলেই নিঝুম রুমে চলে গেল। কেন জানি মনটা ভীষণ খারাপ লাগছে। প্রীতমের বারবার চোখে ভেসে উঠছে নিঝুমের গান গাওয়ার মুহূর্তটা। চোখ বুঝেছিল, চুলগুলো খোলা, আর চোখ থেকে জল পড়ছিল। ওর গাওয়া গানের মাঝে নিজেকে হারিয়ে ফেলেছে প্রীতম। নিঝুম, তোমার জন্য বাসা ঠিক করে ফেলছি। কোথায়? কোনো অসুবিধা হবে না তো আবার? আরে পাগলি, কিসের অসুবিধা? আমি আছি তো। নিঝুম মন খারাপ করে বলল, সবাই যদি আপনার মতো ভালো হতো তাহলে কোনো টেনশন হতো না। প্রশংসা? এই আবার ঘুষি মেরেন না। প্রীতম হেসে দিল। কোথায় বাসা ঠিক করছি তা জানাবে না? আপনার ওপর আমার আস্থা আছে, এটা নিয়ে আমার না ভাবলেও চলবে। প্রীতম অবাক হওয়ার ভঙ্গিতে বলল, এত আস্থা? জি অনেক। ওই যে পাশের বাসায় থাকবা কাল থেকে, যাতে প্রতিদিন সকালে তোমার হাতের মিষ্টি কফি খেতে পারি, তাই এই ব্যবস্থা। বিল্ডিং দুটি একদম একসাথে। এই বিল্ডিং ছাদ থেকে লাফ দিয়ে ওই বিল্ডিংয়ের ছাদে যাওয়া যায়। তাহলে তো আমি প্রতিদিন সকালে ওই বিল্ডিং এর ছাদ থেকে লাফ দিয়ে আপনাদের ছাদে এসে ফুলগুলো দেখে যাব। প্রীতম হাসতে হাসতে বলল, আপনাদের ছাদ? দূর। কালকে বাবা মা চলে আসবে, তোমার জন্য বাসাও ঠিক হয়ে গেছে, আল্লাহ রক্ষা করছে। আসলেই, কিন্তু আমার লুকোচুরি খেলাটা ভালোই লাগতো। আপনার আম্মুর সামনে আপনার মুখটা দেখার মতো ছিল। আমার প্রাণ নিয়ে টানাটানি আর তুমি মজা নাও। দুজনেই ওসব মনে করে হেসে দিল। শোনো বাবা, আসলে তো তুমি আমার সাথে অফিসে যেতে পারবে না। যেদিন বাবা অফিসে না যাবে ওই দিন কিন্তু আমার সাথে যাবে। আরে প্রবলেম নেই, আমি একা যেতে পারবো। তোমার মতো সুন্দরী মেয়ে একা ছাড়া যাবে না। বাবাকে বলল তোমার আর অফিসে যেতে হবে না, আমি এখন থেকে অফিস সামলাবো। কতদিন আর আমায় এমন পাহারা দিয়ে রাখবেন? প্রীতম মুচকি হেসে বলল, যতদিন সুযোগ হয়। আজকে নিঝুম পাশের বিল্ডিং এ চলে যাবে। এই বাসাটার উপর কেমন যেন মায়া পড়ে গেছে। লোকটার উপর তার চেয়ে বেশি মায়া কাজ করে। আমার লাইফে দেখা সবচেয়ে ভালো মানুষ। কত উপকার করলো উনি, আমি তো কিছুই দিতে পারলাম না। প্রীতমের সাথে থাকলে মন ভালো হয়ে যেত ওর। ওনার সাপোর্টেই নতুন করে বাঁচতে শিখছে। প্রীতম খাটের এক কোণায় বসে আনমনে কি যেন ভাবছে। বারবার চোখের কোণে জল এসে যাচ্ছে। এতটা মায়া পড়ে যাবে বুঝতেই পারেনি। নিঝুম কোনো রকম অসুবিধা হলে জানাবে। প্রতিদিন সকালে ছাদে এসো কিন্তু, অবশ্যই আমার জন্য কফি নিয়ে। তা না হয় আনবো, আমায় ঘুম থেকে জাগাবে কে? প্রীতম হেসে বলল, সুরসুরি থেরাপি ছাড়া তো
তোমার ঘুম ভাঙে না, ফোনে অ্যালার্ম দিয়ে রেখো। অ্যালার্ম দিয়ে আবার সাইলেন্ট করে রেখো না। নিঝুম চলে গেছে। পুরো বাসা জুড়ে শূন্যতা বিরাজ করছে। প্রীতমের বুকের ভেতরটা ফাঁকা ফাঁকা লাগছে। মেয়েটা এতটা মায়ায় জড়িয়ে যাবে ভাবতেই পারেনি। নিঝুম ওর অভ্যাসে পরিণত হয়েছে। সবকিছুতেই নিঝুমের শূন্যতা অনুভূত হয়। বারান্দায় চেয়ারে বসে বসে এসব ভাবছে প্রীতম। চোখের কোণে একটু একটু জল জমছে। গেটের দিকে চোখ পড়ে প্রীতমের। বাবা মা চলে আসছে। প্রীতম ওনাদের এগিয়ে আনতে চায়। এত দিনে বাড়ি আসার কথা মনে হলো? প্রীতমের মা মুখ বাঁকিয়ে বললেন, হয়েছে, আর ঢং করতে হবে না। আমাদের ছাড়া তো ভালোই ছিলি। তোর খালাকে দেখতেও একবার কোনো রকম গিয়েছিস? তোর খালা সারাক্ষণ তোর কথা বলে, ফোন দিলে ঠিকমতো ধরিসও না। উফ আম্মু, জানো অফিসে কত কাজ। বাবার কাছে জিজ্ঞেস করে দেখো, দম নেওয়ার টাইম নেই। এই কয়টা দিন কত বিজি ছিলাম। প্রীতমের বাবা বললেন, ছেলে তো দেখছি কাজের ব্যাপারে খুব যত্নশীল হয়ে গেছে। দেখো বাবা, আমায় নিয়ে একটু ঠাট্টা করবে না। তোমাদের বয়স হয়েছে, এই বয়সে ঘুরবা ফিরবা, তাই তোমাদের বাসায় আসতে বলিনি। আর খালামণি অসুস্থ, তাকে রেখে বা কিভাবে আসবে? প্রীতমের মা ওর বাবাকে উদ্দেশ্য করে বলল, ছেলে তো দেখছি খুব বুঝবান হয়ে গিয়েছে। তোমাদের সমস্যাটা কি বলো? সব কিছুতে আমায় নিয়ে মজা করা বাদ দাও এসব। বলো খালামণির অবস্থা কি? প্রীতমের মা বলল, এখন একটু সুস্থ। প্রীতম রুমে বসে আছে। পুরো রুমটা জুড়ে ওর স্মৃতি। নিঝুমকে দেখতে ইচ্ছে করছে খুব। প্রীতম ছাদে গেল। নিঝুমের রুমের জানলা আটকানো। ইস, জানালা খোলা থাকলে ওকে দেখা যেত। ওকে একটু ফোন দিয়ে ছাদে আসতে বললে কি কিছু মনে করবে? নানা দ্বিধাদ্বন্দ্বে ভুগছে প্রীতম। কিছুতেই সংকোচ কাটিয়ে উঠতে পারছে না। নিজের ইচ্ছেটাকে দমিয়ে রুমে চলে গেল প্রীতম। নিঝুমের এখানে মোটেও ভালো লাগছে না। পুরনো তিক্ত স্মৃতিগুলো একাকিত্ব অবস্থায় বাজেভাবে ওকে দেখছে। যেসব নিঝুম একদম মনে রাখতে চায় না সেগুলোই মাথায় আসছে। প্রীতমের সাথে থাকলে এমনটা হয় না। তখন মনটা খুব ফ্রেশ থাকে। যখন প্রীতমের সাথে ছিল ভালোই ছিল। এসব একদম মনে আসতো না। এখন যদি ওনার ফোন দিয়ে ছাদে আসতে বলি, উনি কি কিছু মনে করবে? কেমন যেন দ্বিধায় ভুগছে নিঝুম। সব রকম দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে প্রীতমের নাম্বারে ফোন দিল। প্রীতম যেন এই ফোনটার জন্যই অপেক্ষা করছিল। একটু ছাদে আসবেন? আসতেছি এক্ষুনি। প্রীতমের খুশি যেন ধরেই না। ছাদে গিয়ে দেখে নিঝুম দাঁড়িয়ে আছে। নিঝুম, আমি ওই ছাদে আসি? এই না, দরকার নেই। কেন? যদি পড়ে যান? প্রীতম ফিক করে হেসে দিল। এর থেকে কত ডিস্টেন্সে লাভ দিছি। না না, দরকার নেই, ওখানেই থাকেন। প্রীতম কিছু না বলে এক লাফে ওই ছাদে চলে গেল। নিঝুমের চোখে মুখে ভয়ের ছাপ। কি ভয় পেয়েছো? মুখ গোমরা করে বলল, অনেক। আমি ছাদ থেকে নিচের দিকে তাকালেও খুব ভয় পাই। প্রীতম হেসে বলল। ভীতু? নিঝুম মুখ ভেঙচে বলল, ইস, দেখছে। দেখিনি, তুমি বলছো। তুমি তো খুব সুন্দর মুখ ভেঙচি দিতে জানো। প্রশংসা করলে একদম নাকের উপর ঘুষি দেব। পেতনি বলে কি? নিঝুম নিঃসংকোচে বলল। আমার মনটা একটুও ভালো নেই, মন ভালো করে দেন। প্রীতম অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। কথাটা কেন জানি ওর খুব ভালো লেগেছে। বুকের ভেতর ঝড় তুলছে। প্রীতমের কাছ থেকে কোনো উত্তর না পেয়ে নিঝুম আবার বলল। কি বলছি কানে যায় না? প্রীতমের ধ্যান ভাঙে। কানে সবখানেই গেছে। তা তোমার মন কি করলে ভালো হবে? আপনার সাথে থাকলেই মন ভালো হয়। একা থাকলে তিক্ত স্মৃতি বারবার আমায় অতিষ্ঠ করে দেয়। এই তো আছি তোমার সাথে। আপনি যদি একটা কাজ করেন তাহলে আমার মনটা খুব বেশি ভালো হয়ে যাবে। প্রীতম ভুল কুচকে বলল। কি কাজ? না থাক, বললে আপনি রাগ করবেন। তুমি দেখছো তোমার উপর কখনো রাগ করতে? নির্ভয় বলো তো। নিঝুম হাসি চেপে বলল। একটু ডান্স করে দেখান না? প্রীতম হেসে দিল। আচ্ছা, তুমি যখন বলছো একটু দেখাই। প্রীতমের ডান্স দেখে নিঝুম হাসতে হাসতে খুন। ও কখনো বুঝতেই পারেনি প্রীতম সত্যি ওর কথায় নাচবে। প্রীতম নিঝুমকে হাসানোর জন্যই মজার ভঙ্গিতে ডান্স করছে। নিঝুম কোনো রকম হাসি থামিয়ে বলে, এই থামুন, আমি আর হাসতে পারছি না। প্রীতম নিজেও হাসতে হাসতে শেষ। কি মন ভালো হয়েছে? নিঝুম হাসির জন্য কথাই বলতে পারছে না। এই নিঝুম, আমি কি খুব খারাপ ড্যান্স করি? এত হাসছো কেন? একটু হাতে তালিও দিলা না? প্রীতম খেয়াল করে দেখলো নিঝুমের একটা বাঁকা দাঁত আছে। না হাসলে বোঝা যায় না ও
ওর হাসির শব্দে প্রীতম হারিয়ে যাচ্ছে। নিঝুম হাসি থামিয়ে বলল, আমি আর হাসতে পারছি না, আমার পেট ব্যথা হয়ে যাচ্ছে, হাসিই থামছে না। মন ভালো হয়েছে? খুব খুব খুব। একটু থ্যাঙ্কসও বললে না? এত ফর্মালিটি আমার পছন্দ না। আপনার এইরূপ ড্যান্সের বদলে থ্যাঙ্কস দিলে কম হয়ে যাবে। ড্যান্স আবার অপরূপ হয়? হয় মাঝে মাঝে। নিঝুম, অফিসের টাইম হয়ে গেছে, তুমি খেয়ে রেডি হও, নিচে ওয়েট করো। আমি না আসা পর্যন্ত যাবে না কিন্তু। না না, আমি একা যেতে পারবো। বেশি বুঝো না তো। প্রীতম ওর রুমে চলে গেল। নিঝুমের খুব হাসি পাচ্ছে, হাসি থামাতেই পারছে না। প্রীতম রুমে বসে বসে একা একা হাসছে। নিঝুমের হাসির শব্দটা বারবার কানে বাজছে। প্রীতমের মায়ের ডাকে ওর ভাবনায় ছেদ হয়। প্রীতম চেয়ে দেখে ওর আম্মু রুমের দরজার সামনে দাঁড়ানো। কি ভাবছিস এত? খেতে আয়। আসছি আম্মু। প্রীতম আজকাল ব্যাখিয়ালি হয়ে যাচ্ছে, কেউ সামনে এসে দাঁড়িয়ে থাকলেও টের পায় না। নিঝুমের ভাবনায় এত মগ্ন থাকে। প্রীতম খেতে গেল। ওর বাবা বলল, তাড়াতাড়ি আয়, কতক্ষণ ধরে ওয়েট করছি তোর জন্য, ডাকলেও কোনো সারা শব্দ নাই। শুনিনি আব্বু, আজকে তুমি অফিসে যাবা? হ্যাঁ, কেন? আমি যাব, তোমার যেতে হবে না, বাসায় বসে রেস্ট নাও। প্রীতমের বাবা অবাক হয়ে বলল। এত পরিবর্তন? প্রীতমের মা বলল, বলছিলাম না, অফিসে যেতে যেতে কাজের প্রতি মনোযোগ এসে যাবে। প্রীতমের বাবা বলল, তোমার ভবিষ্যৎবাণী তাহলে সত্যি হয়েছে। না আব্বু, তোমার যাওয়ার দরকার নেই, আমি সামলাতে পারবো। প্রীতমের বাবার কথা বাড়ালো না। ছেলের পরিবর্তন দেখে খুব খুশি। প্রীতম দ্রুত রেডি হয়ে বাসা থেকে বের হলো। নিঝুম ওর জন্য অপেক্ষা করছে। প্রীতমকে দেখে নিঝুম মুচকি হেসে দিল। বাহ, মুচকি হাসলেও নিঝুমকে অনেক ভালো লাগে। আসলে যাকে ভালো লাগে তার সব কিছুই ভালো লাগে, ইভেন তার খারাপ দিকগুলো। যদিও নিঝুমের কোনো খারাপ দিক ওর চোখে পড়েনি। নিঝুম বলল, চেয়ে আছেন কেন? প্রীতম লজ্জায় পড়ে গেল। ওর দিকে এতক্ষণ চেয়েছিল, খেয়ালই ছিল না। প্রীতম চোখ সরিয়ে বলল, কই চেয়ে আছি? এখন কি আমি চোখ বুজে থাকবো নাকি? নিঝুম হেসে বলল, না থাক, চোখ মেলেই থাকেন। আপনার বাবা যাবে না অফিসে? না, বাবাকে বলছি তুমি রেস্ট করো, আমি একাই অফিস সামলাবো। কেন বলছেন? এটা না বললে তো আমি তোমাকে সাথে নিয়ে অফিসে যেতে পারতাম না। তোমার একা যেতে হতো আর আমার বাবার সাথে যেতে হতো। তো আপনার বাবার সাথে যেতে আপনার প্রবলেম কি? প্রবলেম হলো তোমার একা যেতে হবে। তো আমি একা গেলে আপনার প্রবলেম কি? এবারের কথার প্যাচ কাটতেও উঠতে পারল না। মেয়ে মানুষ পারেও বটে। কথা যে এত কিভাবে পেঁচায় কে জানে। প্রীতম কথা ঘুরিয়ে বলল, নিজম, বেশি কথা বলো না তো, গাড়িতে ওঠো। নিঝুমও বাধ্য মেয়ের মতো তাই করল। প্রীতম বলল, ড্রাইভ কে করবে? নিঝুম মুচকি হেসে দিয়ে বলল, অর্ধেক রাস্তা আপনি ড্রাইভ করবেন, অর্ধেক রাস্তা আমি। ওকে, ডান। নিঝুম, গাড়িতে উঠলে একটা বিষয় খেয়াল করি, তুমি বারবার এদিক সেদিক তাকাও, মনে হয় কাউকে খুঁজছো। আরে কাকে আর খুঁজবো, চারপাশটা একটু দেখি। চারপাশে তো বিল্ডিং আর মানুষ ছাড়া তো কিছুই নেই, কি দেখো? নিঝুম কথা ঘুরিয়ে বলল, ড্রাইভ করার সময় কথা বলতে নেই, মনোযোগ অন্যদিকে চলে যায়। প্রীতম আর কিছু বলল না। মেয়েটার মাঝে কি অন্য কোনো রহস্য আছে? রহস্য থাকলে তো এখানে পড়ে থাকতো না। প্রীতমের মাথায় অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। দুজনের মাঝে নীরবতা বিরাজ করছে। নিঝুম নীরবতা ভেঙে বলল, আমি এখন ড্রাইভ করব। লোকটা মনে হয় কোনো বিষয় নিয়ে গভীর ভাবনায় মগ্ন, একদম উদাস লাগছে। প্রীতমকে নিরুত্তর দেখে আবার বলল, কি হলো? প্রীতমের এবার হুঁশ ফিরল। হেসে বলল, ড্রাইভ করবেন আপনি? নিঝুম মুখ বাঁকিয়ে বলল, জি। আর আপনি এত কি ভাবেন, ডাকলেও সাড়া দেন না? আসলে নিজম, আমার একটা রোগ হয়েছে, কেউ ডাকলে শুনি না সহজে, কেউ আমার সামনে এসে দাঁড়িয়ে থাকলেও টের পাই না। এত গভীর ভাবনায় মগ্ন থাকলে পৃথিবী উল্টিয়ে গেলেও টের পাবেন না। প্রেমে পড়ছেন কারো, তাই এমন হয়, বুঝছেন? নিজম, তুমি কি সাইকোলজিস্ট নাকি? তার মানে আপনি সত্যিই কারো প্রেমে পড়ছেন? প্রীতম এবার প্রসঙ্গ পাল্টে বলল, নিজম, ড্রাইভ করার সময় কথা বলতে নেই, তুমি ভুলে যাচ্ছ কিন্তু। প্রীতমের কথায় শুধু মুচকি হেসে দিল। এখন আর কোনো কথা বলবে না, সেটা প্রীতম জানে। অফিস শেষে প্রীতম বলল, নিজম, আজকে কোথাও ঘুরতে যাবে? কোনো সংকোচ ছাড়াই প্রীতম কথাটা বলল।
নিঝুম হ্যাঁ বলবে নাকি না বলবে তা নিয়ে দ্বিধায় পড়ে গেল। নিঝুমের কাছ থেকে কোনো উত্তর না পেয়ে প্রীতম বলল, আরে চুপ করে আছো কেন? তোমার ইচ্ছা না হলে যেতে হবে না, এত ভাবার কিছু নেই। নিঝুম কেন জানি প্রীতমকে কোনো কিছুতে না বলতে পারে না। নিঝুম চায় না দ্বিতীয়বারের মতো কারো মায়ায় জড়াতে, কিন্তু যে মানুষটা কোনোরকম স্বার্থ ছাড়াই এত কিছু করে যাচ্ছে তার বেলায় এত সব ভাবা ঠিক না। নিঝুম বলল, চলেন তো, কোথায় যাবেন? যেখানে কোনো মানুষজন নেই, নেই কোনো কোলাহল, নিরিবিলি একটা জায়গা, নদীর পার হলে ভালো হয়। হুম, এমন জায়গা আমারও খুব ভালো লাগে, কিন্তু এমন জায়গা কি এই শহরে পাওয়া সম্ভব? প্রীতম হেসে বলল। শীতল স্নিগ্ধ বাতাস বইবে এমন একটা জায়গা হলে ভালো হয়। প্রীতমকে যত দেখছে ততই মুগ্ধ হচ্ছে নিঝুম। ওর সব কিছু ভালো লাগে নিঝুমের। একটা মানুষ সব দিক থেকে এত ভালো হয় কি করে? অবশেষে প্রীতম পৌঁছলো কাঙ্ক্ষিত জায়গায়। এই জায়গাটা ওর অনেক প্রিয়। নিঝুম খেয়াল করে দেখলো সত্যি জায়গাটা অনেক সুন্দর। দুজনে একটা বেঞ্চে বসলো। নিঝুমের চুলগুলো আজ খোলা। চুলগুলো খোলা থাকলেই ভালো হতো। রিপিট, নিঝুমের চুলগুলো আজ খোপা করা। চুলগুলো খোলা থাকলেই ভালো হতো। বাতাসে উঠত। ইস, ওর চুলগুলো খোলার অধিকার যদি থাকতো। ওকে এখন এটা বললে বড্ড বেমানান হয়ে যাবে। নিঝুম চোখে হালকা করে কাজল দিয়েছে। ওর চোখে এই প্রথম কাজল দেখলো প্রীতম। সত্যি খুব বেশি সুন্দর। দুজনেই চুপচাপ বসে আছে। নিঝুম নদীর দিকে তাকিয়ে আছে উদাস মনে, আর প্রীতম নিঝুমের দিকে তাকিয়ে আছে। নিঝুম যদি এখন ওর কাঁধে মাথা রাখতো, নিঝুমের চুলগুলো খোলা থাকতো। এমনটা কি হওয়া সম্ভব? নিঝুম চাইলেই সম্ভব। নিঝুম একদম আনমনে বসে আছে। প্রীতম বলল, এত উদাস হয়ে কি ভাবছো? কিছু ভাবছি না। নদী দেখলে এমনি কেমন উদাসতা কাজ করে। তাছাড়া জায়গাটা অনেক সুন্দর, তাই প্রকৃতির সৌন্দর্যটা উপভোগ করছি। বুঝতে হবে আমার পছন্দ আছে। এই বাসায় যাবেন না? অনেক টাইম হয়ে গেছে তো। প্রীতম ঘড়ির দিকে তাকিয়ে দেখলো সত্যি অনেক বেঁচে গেছে। ওর সাথে থাকলে সময়েরও বুঝি হিংসে হয়, কত তাড়াতাড়ি চলে যায়। বাসায় চলো, বিকেলে ছাদে এসো, পারলে 2 মগ কফি নিয়ে এসো। আচ্ছা, আপনাকে তো আজকে বাসায় গিয়ে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে। তা তো জানোই, আম্মুর সাথেই পারা যায় না। আম্মু তত জেরা করে না, আম্মু মিথ্যা বললেও বুঝে যায়। নিঝুম ছলো ছলো চোখে বলল, মায়েরা এমনই হয়। আচ্ছা নিঝুম, তোমায় যে আমি ছাদে আসতে বলি, তুমি কি তাতে বিরক্ত হও নাকি দায়সারা আসো? নিঝুম হেসে বলল, কি যে বলেন আপনি! আপনার সাথে সময় কাটালে আমারই সুবিধা। একা থাকলে খুব বোরিং লাগে, মন খারাপ করে। প্রীতম বাসায় আসতেই ওর মায়ের হাজার প্রশ্নের উত্তর দিতে হলো। আব্বু, তুমি তো জানো অফিসে কত কাজ, তাও একটু লেট হয়েছে বলে আম্মু কত জেরা করছে। প্রীতমের মা বলল, একটু লেট না, তো 2 ঘন্টা লেট হয়েছে। আম্মু রাস্তায় জ্যাম ছিল, আর তোমরা এমন করছো মনে হয় যেন আমি এখনো পিচ্ছি। না, তুই তো বুড়ো হয়েছিস, এখনো পারলি না একটা বিয়ে করে আমাদের বউয়ের মুখ দেখাতে। আর কয়েকদিন পর মেয়ের বাবা বলবে ওই বুড়ো ছেলের কাছে মেয়ে দিব না। আম্মু, তুমি এটা বলতে পারলা? কথা কোথা থেকে কোথায় নিয়ে গেলা? আব্বু তুমি বলো, আমার মতো এমন হ্যান্ডসাম ভদ্র নম্র ছেলে এই যুগে পাওয়া দুর্লভ, তাই না? হো বাবা, তুই তো ভদ্র নম্র শান্তশিষ্ট বিশিষ্ট প্রাণী। আব্বু তুমিও আমায় নিয়ে মজা করো। শুনো, আমি যদি চাই ডেইলি 10টা প্রেম করতে পারি, 5টা করে বিয়ে করতে পারি। কত মেয়ে লাইন লেগে আছে আমার পিছনে, সে খবর কি তোমরা রাখো? কিন্তু আমি ওসব একদম কেয়ার করি না। আমি চাই তোমাদের মনের মতো একটা মেয়েকে বউ করতে, যে তোমাদের সম্মান করবে, মা বাবার মতো ভালোবাসবে। প্রীতমের মা বলল, হয়েছে, লেকচার বন্ধ করেন, ফ্রেশ হয়ে খেতে আসেন। প্রীতম বিকেলে ছাদে পায়চারি করছে। এখনো নিঝুম আসছে না। ওর রুমের জানলাটা খুলে রাখলে কি হয়? নিঝুম 2 হাতে 2 মগ কফি নিয়ে ছাদে আসে। প্রীতমকে উদ্দেশ্য করে বলল, এই যে, এর ভেতর প্রীতমের বাবা ছাদে আসলো তার সবজি গাছ দেখতে। ডাক শুনে তাকিয়ে দেখে একটা মেয়ে ওই ছাদ থেকে ডাকছে। প্রীতমের বাবা আর প্রীতম দুজনেই দুজনের মুখের দিকে চাওয়াচাই করলো। ইস, বাবা আসার আর টাইম পেল না, এখন কি করব? নিঝুম ডাক দিল আর সাথে সাথে বাবা ছাদে আসলো। ও হয়তো বাবাকে দেখেনি। প্রীতমের বাবা বলল, কি রে, কাহিনী কি? ওই যে মেয়েটা তোকে রাখছে কেন? প্রীতম কি বলবে বুঝতে পারছে না, নিজেকে সামলে নিয়ে বলল, আরে আমায় ডাকবে কেন?
তোমায় ডাকছে হয়তো। প্রীতমের বাবা বলল, আমায় ডাকবে কেন? দেখো বাবা, দুজনের কেউই জানি না কাকে ডাকছে, তাই এটা নিয়ে কথা না বলাই ভালো। প্রীতমের বাবা ওই ছাদের কাছে গিয়ে বলল। কাকে ডাকছো মামনি? প্রীতম ফুল গাছের দিকে চেয়ে দাঁড়িয়ে আছে। নিঝুম বাবার কাছে কি হয় কে জানে, কি করবো এখন। নিঝুম বলল, জি আঙ্কেল, আপনাকে ডাকছি। কেন? আপনাকে মাঝে মাঝে ছাদে দেখি, আপনার ফুলের বাগানটা খুব সুন্দর। আমি তো কখনো তোমায় দেখিনি। হয়তো খেয়াল করেননি। আঙ্কেল, কফি খাবেন? প্রীতমের বাবা থতমত খেয়ে গেল। কি আজব, মেয়েটা তাকে কফি সাধে। উত্তর না পেয়ে নিঝুম আবার বলল। কি হলো আঙ্কেল, খাবেন না? প্রীতমের বাবা কফি নিল, মুখে দিয়ে দেখে কফির টেস্টটা অনেক সুন্দর। বাহ, তুমি তো সুন্দর করে কফি বানাও। তাহলে ছাদে কার জন্য কফি নিয়ে আসলে? আসলে আঙ্কেল, আমার পাশের বাসার ভাবি ছাদে ছিল, তাই আমি আর ওনার জন্য 2 মগ কফি নিয়ে আসলাম। ছাদে এসে দেখি উনি উধাও। আপনার সাথে আলাপ হলো, তাই আপনাকেই দিলাম আর কি। প্রীতম তো রীতিমতো অবাক। নিঝুম আব্বুর সাথে এত কি কথা বলছে, আবার আমার ভাগের কফিটা আব্বুকে দিয়ে দিল। ওর খুব আফসোস হতে লাগলো। এখন ওখানে যাওয়ারই দরকার নেই, আল্লাহ বাঁচালো আমায়। প্রীতম নিঝুমের দিকে তাকিয়ে মুখ টিপে হেসে রুমে চলে গেল। খুব ভালোই আলাপ জমেছে প্রীতমের বাবার সাথে। আঙ্কেল, আমায় কিছু ফুল গাছ দিবেন ওখান থেকে? তোমার লাগলে তুমি সব নিয়ে যাও। ওসব আগাছা দিয়ে কি হবে বলো? সবজি গাছ লাগিয়ে তরতাজা সবজি খেতে পারবো। আর একটা ছেলে আছে ঘাটতারা, ওর কাজ এগুলো। আমি বিকেলে বাসায় এসে নিয়ে যাও। নিঝুম মনে মনে বলল। আমি জানতাম আপনি এটাই বলবেন। প্রীতমের বাবাও খুব ভালো মনের মানুষ। এইটুকু সময়ের মধ্যেই বুঝে ফেলল নিঝুম। আচ্ছা আঙ্কেল, আমি আসি এখন, বিকেলে যাব আপনাদের বাসায়। প্রীতমের বাবা নিঝুমকে খুব ভালো লাগলো। কেমন মিশুক একটা মেয়ে। প্রীতমের বাবা বাসায় আসতেই দেখে প্রীতমের মা তার দিকে চোখে অগ্নিবর্ণ করে চেয়ে আছে। আরে কি হয়েছে, এভাবে তাকিয়ে আছো কেন? তাকিয়ে আছো কেন তাই না? এই বুড়ো বয়সে ছাদে তোমার জন্য কফি নিয়ে আসে, কত আলাপ। ছি, কি বলছো এগুলো? তোমার সন্তানের বয়সী একটা মেয়ে, আর তুমি কি না? হয়েছে, চুপ করো। আমি তো কত ছাদে যাই, কেউ তো আমায় কফি সাধে না। প্রীতম রুমে বসে মুখ টিপে হাসছে। যাক, ঝড়টা বাবার উপর দিয়ে যাচ্ছে। এবার বুঝো আমার ভাগের কফি খাওয়ার মজা। নিঝুম ভাব নিয়ে বলল। তা জেনে আপনার লাভ কি? আচ্ছা, ছাদে বসে আব্বুর সাথে তুমি কি কি বলছো? দেখেন, আপনার বাবার সাথে আমার কতই পার্সোনাল কথা থাকতে পারে, সব কি আপনাকে বলা ঠিক? প্রীতম হাসি চাপিয়ে বলল। নিজুম দেখো, ভাব নিবেন একদম। বলো তো কি বলছো? আমার বাবার সাথে পার্সোনাল, তাই না? এই কথা যদি আমার আম্মুর কাছে বলি, আম্মু তোমায় কি করবে জানো? কি করবে, গ্রিল নাকি চিকেন ফ্রাই? নিঝুম, এত ফাজলামি করো না তো। বলো কি কথা হয়েছে। এইটা জানার জন্য আপনি এত ইন্টারেস্টেড কেন? তবে একটা কথা বলতে পারি। প্রীতম উদ্গ্রীব হয়ে জিজ্ঞেস করল। কি? আপনার বাবা প্রতিদিন বিকালে ছাদে কফি নিয়ে যেতে বলেছে, তাহলে উনি আমায় একটা জিনিস দিবে। ফাইজলামি করো। বাবা তোমায় কফি নিয়ে ছাদে আসতে বলেছে প্রতিদিন? বলে নাই, মানে আমি প্রতিদিন যাব ওনার জন্য কফি নিয়ে। আচ্ছা, আমি তাহলে আজকেও আম্মুর কাছে বলে দিব। নিঝুম ভ্রু কুচকে জিজ্ঞেস করল। কি বলে দিবেন? তা জেনে তোমার লাভ। বলবেন না? তুমি আমায় বলছিলা। আচ্ছা বললো, আগে আপনি বলুন। কালকে আম্মুর কাছে গিয়ে বলছি পাশের বিল্ডিং এর এক মহিলা আব্বুর জন্য ছাদে কফি নিয়ে আসছে। নিঝুম হাসি আটকে রাখতে পারছে না। কতক্ষণ হেসে তারপর হাসি বন্ধ করেই গম্ভীর মুখে জিজ্ঞেস করল। আমি মহিলা? তো কি তুমি পুরুষ? আমি পুরুষ না, কিন্তু সেজন্য আমি মহিলা? তুমি পুরুষও না, তুমি মহিলাও না। এইটুকু বলে প্রীতম হেসে দিল। নিঝুম লজ্জা পেয়ে বলল। সব কিছু সহজভাবে নিতে পারেন না, কোথায় হাসেন কেন? প্রীতম হাসি থামিয়ে বলল। আমি কঠিনভাবে কই নিলাম। তাহলে হাসেন কেন? একটা কথা মনে পড়ছে তাই হাসছি। নিঝুম ভারী গলায় বলে। কি কথা? তাওহিদ আফ্রিদিকে চিনো? ওর একটা ফানি ভিডিও আছে, বরিশাইল্লা মনু
এখন নন্দন পার্কে। ওইটার ভিতর বলে ও পুরুষও না মহিলাও না, তাই কি পড়ি? নিঝুম এবার হাসি চেপে রাখতে পারলো না, হাসতে হাসতে বলল, আপনি তো সেই নিডি। নিডি আমি না, নিডি তুমি। আপনি 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 নিডি। আর কথাটা ওভাবে বলে না, বলে আরে নিডি ও মাইয়া ও পোলাও না, নিডি কয় আর পড়ি পড়ি। নিঝুমের কথার ভঙ্গি দেখিয়ে প্রীতম হাসতে হাসতে শেষ, হাসি থামিয়ে বলল, নিঝুম, তুমি যে বরিশাইলে আমি ভুলেই গেছি। জি, সব সময় মনে রাখবেন আমি বরিশাইল্লা। বিকেলবেলা নিঝুম প্রীতমের বাসায় হাজির। প্রীতম নিঝুমকে দেখে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। ও বাড়িতে আসছে কেন? প্রীতম চুপচাপ বসে আছে। প্রীতমের মা বলল, কে তুমি মা? আন্টি আঙ্কেল আমায় আসতে বলেছে। প্রীতমের মা অবাক হয়ে বলল, কেন আসতে বলেছে? আর তোমার বাসা কোথায়? আমি পাশের বিল্ডিং এ থাকি। নিঝুম প্রীতমের দিকে তাকিয়ে মুখ টিপে হাসছে। প্রীতম খুব ইনোসেন্ট ভাব নিয়ে বসে আছে, মনে হয় নিঝুমকে কখনো দেখেনি। প্রীতমের মা প্রীতমকে উদ্দেশ্য করে বলল, তোর বাবাকে ডাক দে তো। প্রীতমের মা নিঝুমকে বলল। বসো তুমি। নিঝুম বাধ্য মেয়ের মতো বসল। প্রীতমের মাথায় কিছুই ঢুকছে না। নিঝুম বাবার সাথে কি কথা বলবে? প্রীতমের বাবা নিঝুমকে দেখে হেসে দিল। আরে মিষ্টি মামনি, তুমি কখন আসলে? এই তো আঙ্কেল মাত্র। প্রীতমের মায়ের কাছে ফিসফিসিয়ে বলল। আম্মু ছাদের সেই মহিলা। প্রীতমের আম্মু চোখ রাঙিয়ে প্রীতমের দিকে তাকালো, কান টেনে বলল। এই মেয়েটার কথা বলছিস? মহিলা? প্রীতম মুখ টিপে হাসছে। প্রীতমের বাবা বলল। প্রীতম ওকে ছাদে নিয়ে যাও তো, ও কয়েকটা ফুলের চারা নিবে। ফুলের কথা শুনে প্রীতমের মুখ শুকিয়ে যায়। শেষ পর্যন্ত আমার ফুলের উপর হামলা। প্রীতম রাগে কটমট করে বলে, এই মেয়ে, তুমি ফুলের চারা দিয়ে কি করবে? তুমি কিছু সবজি নিয়ে যাও। প্রীতমের বাবা বলল। প্রীতম, ও সবজি নিতে আসেনি, ও ফুল নিতে আসছে। প্রীতমের মা বলল। আরে তোমরা কি শুরু করেছো? প্রীতম, ওকে ছাদে নিয়ে যা। প্রীতম নিঝুমকে নিয়ে ছাদে আসলো। নিঝুমের দিকে মূর্তির মতো এক দৃষ্টিতে চেয়ে আছে। নিঝুম, শেষ পর্যন্ত তুমি আমার ফুলের সাথে শত্রুতা করলে। আরে আগে আপনি আমার কথা শোনেন। আমি যদি আপনার বাবার সাথে এসব কথা না বলতাম তাহলে আপনার বাবা ভাবতো আমি আপনার জন্য কফি নিয়ে আসছি, আপনাকে ডাকছি। আর ফুল নেওয়ার কথা বললে আপনার বাবা আরো খুশি হবে, তা তো আমি জানি। ফুল এখন নিয়ে যাই, আবার পরে দিয়ে যাব আপনাকে। প্রীতম কিছুক্ষণ নিঝুমের দিকে তাকিয়ে থেকে বলল। তোমার তো দেখছি খুব বুদ্ধি। প্রীতমের বাবা বসে বসে কথা বলছে। প্রীতমের বাবা বলল। তোমার ছেলে কত ফাজিল, এবার বুঝলে তো? তোমার মতো। আমার মতো মানে? মানে আবার কি? ছেলে কি বিয়ে করাতে হবে না, নাকি সারা জীবন এইভাবেই থাকবে? প্রীতমের বাবা বলল। আমার বোনের মেয়ে তো আছে, তোমার ছেলে তো ওর কথা শুনতেই পারে না। প্রীতমের মা রেগে বলল। ওই মেয়ের কথা আর কখনো বলো না। কেন, মেয়েটা খারাপ নাকি? খারাপ ভালোর কোনো প্রশ্ন না। ওই মেয়েকে আমার ছেলের বউ করে আনবো না, এটাই ফাইনাল। ছেলের জন্য অন্য মেয়ে দেখো। আমি তোমার ছেলের মেয়ে দেখতে যাব কেন? তুমিই দেখো। কথায় কথায় আমার ছেলে, এটা আবার কেমন কথা? হ্যাঁ, প্রীতম আর নিঝুম ছাদ থেকে নেমে আসলো। নিঝুমের হাতে ফুলের চারা। প্রীতমের মা বলল। এই মেয়ে, বসো, চা খেয়ে যাও। আন্টি অন্য সময় খাবো, ওনাদের ফ্যামিলির সবার বিহেভ খুব ভালো, খুব সুন্দর একটা ফ্যামিলি। নিঝুম চেয়ারে বসে বসে এসব ভাবছে। প্রীতমের মা আর বাবা বসে আছে, প্রীতমের বিয়ের ব্যাপারে কথা বলছে। প্রীতমের মা প্রীতমকে বলল। তোর ফুপুর মেয়ে শৈলীকে তোর কেমন লাগে? প্রীতম রাগে কচকচ করে বলল। নিশ্চয়ই বাবা, তোমার মাথায় এই ভূত চাপাইছে। মা, আমি এখন বিয়ে করব না, বাদ দাও তোমরা এসব। প্রীতম আর কিছু না বলেই রুমে চলে গেল। খুব ভালোই যাচ্ছে নিঝুমের দিন। অফিস আওয়ারের ব্যস্ততা, মন খারাপের সময় প্রীতমের সঙ্গ। প্রীতমের মা বাবার সাথেও খুব জমে উঠেছে ওর। মাঝে মাঝে ওনাদের সাথে ছাদে বসে গল্প করে, আবার কখনো বাসায় যায়। প্রীতমের মা বাবা মেয়ের মতো ভালোবাসে নিঝুমকে। নিঝুম অল্প সময় সবার সাথে মিশে যেতে পারে। প্রীতম দরজা জানলা বন্ধ করে চুপচাপ রুমে বসে আছে। যে মেয়েটাকে একদম সহ্য করতে পারে না, সেই মেয়েটার মুখ বারবার দেখতে হয়।
প্রীতমের ফুপু আজ প্রীতমদের বাসায় বেড়াতে আসছে। ফুপাতো বোন শৈলীও আসছে। প্রীতমের বিরক্তির কারণে এই মেয়েটা। প্রীতমের বাবার প্রচণ্ড ইচ্ছা এই মেয়েকে তার ছেলের বউ করে আনবে। গায়ে পড়া মেয়েদের একদম সহ্য হয় না প্রীতমের। মেয়েটা এত বেহায়া কেন ভেবে পায় না। ঘন্টায় ঘন্টায় বয়ফ্রেন্ড চেঞ্জ করে। এমন একটা মেয়ের সাথে বাবা বিয়ে দিতে চায়। বাবাকে কিভাবে বোঝায় এগুলো? সবচেয়ে বড় কথা হলো এই 4 মাসে নিঝুমকে প্রচণ্ড রকমের ভালোবেসে ফেলেছে। নিঝুম ছাড়া অন্য কাউকে কল্পনাও করতে পারে না এখন। আর শৈলীর গায়ে পড়া গুলো তো সবচেয়ে বেশি বিরক্ত লাগে। এসব ভাবতে মেজাজ বিগড়ে যায় প্রীতমের। শৈলী প্রীতমের মাকে উদ্দেশ্য করে বলল, মামি, প্রীতমকে যে দেখছি না। প্রীতমের মার মুখে একরাশ বিরক্তি নিয়ে বলল, প্রীতম তোর 5 বছরের বড়, ভাইয়া বলতে পারিস না? ওই তো একটা বললেই হলো। প্রীতমের মায়েরও এই মেয়েটাকে একদম সহ্য হয় না। কেমন চটাং চটাং কথা বলে। মেয়ে মানুষ যদি স্নিগ্ধ কোমল লজ্জাবতী না হয়, এই মেয়ে কোন লেভেলের ব্যয় হবে কে জানে। একটা বললেই হলো মানে? বড়দের সম্মান দিতে শেখ। শৈলী এসবে কান্না দিয়ে বলল, প্রীতম কোথায় সেটা তো বলেন। প্রীতমের মায়ের সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। চেহারায় স্পষ্ট বিরক্তির ছাপ। তুই খুঁজে দেখ কোথায়। প্রীতমের মা রাগে গজগজ করে চলে গেল। প্রীতমের বাবা শুয়ে শুয়ে টিভি দেখছে। হাত থেকে রিমোট টান দিয়ে নিয়ে টিভি বন্ধ করে প্রীতমের বাবার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। আরে কি হয়েছে এমন কেন করছো? তোমার ভাগ্নিকে কে বললো আমার ছেলের ধারে কাছেও যেন না ঘেঁষে? কি করছে আমার ভাগ্নি? কিচ্ছু করেনি। এত বেহায়া মেয়ে মানুষ আমার সহ্য হয় না। তোমার আর তোমার ছেলে ওকে পছন্দ করে না। আর এ আর নতুন কি? প্রীতমের বাবা কিছু বুঝতে না পেরে হাঁ করে তাকিয়ে আছে। প্রীতমের মা আর কোনো কথা না বলেই রুম থেকে চলে গেল। কেমন পিয়াদব মেয়ে, কথা শুনলেই মেজাজ খারাপ হয়ে যায়। প্রীতম রুমে শুয়ে শুয়ে টিভি দেখছে। ছাদে গিয়ে একটু নিঝুমের সাথে কথা বলবে, তাও শৈলী পেছন পেছন যাবে। রুমের দরজায় কে যেন নক করছে। প্রীতম গিয়ে দরজা খুলল। শৈলী দাঁড়িয়ে আছে দরজার কাছে। বলল, তুমি এই বন্ধ রুমে, আর আমি তোমাকে পুরো বাড়ি খুঁজছি। কেন খুঁজছিস? কোনো জরুরি কথা আছে? থাকলে বল, না থাকলে যা। অযথা ডিস্টার্ব করিস না। এভাবে বলছো কেন? তোমার সাথে গল্প করতে আসছি। প্রীতমকে আর কিছু বলার সুযোগ না দিয়ে রুমে ঢুকে পড়লো শৈলে। আর রুমে গিয়ে এটা দেখছে ওটা দেখছে। তুই আমার রুম থেকে যা, আমি ঘুমাবো। তুমি ঘুমাও, আমি তোমার রুমটা গুছিয়ে দিই। রুম গোছানোর জন্য কাজের মানুষ আছে, তুই যা প্লিজ। শৈলী কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আচ্ছা, আমায় নিয়ে এত বিরক্ত কেন তুমি বলো তো? তোমায় আমি ভালোবাসি, এটাই অপরাধ? এই ন্যাকা কান্না একদম সহ্য হয় না প্রীতমের। শৈলী রুম থেকে হনহনিয়ে বেরিয়ে গেল। প্রীতম মনে মনে ভাবলো, যাক বাঁচা গেল। নিঝুমকে খুব দেখতে ইচ্ছে করছে। নিঝুমকে ফোন দিল ছাদে আসার জন্য। প্রীতম ছাদে যেতেই শৈলীও প্রীতমের পেছন পেছন ছাদে হাজির। নিঝুম তাকিয়ে আছে ওদের দিকে। শৈলী সাথে থাকার কারণে কোনো কথাও বলতে পারছে না। নিঝুমের মেজাজটাই খারাপ হয়ে যাচ্ছে। ওকে ছাদে আসতে বলে এখন এমন ভাব করছে যেন চেনেই না। মেয়েটাই বা কে? ওনার আত্মীয় হবে হয়তো। থাক, এসব নিয়ে আমার না ভাবলেও চলবে। নিঝুম এক প্রকার চাপা অভিমান নিয়ে ছাদ থেকে চলে গেল। প্রীতম বুঝতে পারলো নিঝুম হয়তো মন খারাপ করছে। মন খারাপ করারই তো কথা। নিঝুম রুমে গিয়ে সোফায় বসে আছে। মনটা খুব খারাপ করছে। এখানে ওর আপন বলতে কেউ নেই। সব সময় প্রীতমকে সাপোর্ট ভরসা দিচ্ছে। না, কারো উপর এত নির্ভরশীল হওয়া ঠিক নয়। চোখের কোণায় জল জমছে নিঝুমের। একাকী সময়টা প্রীতমের সাথে কাটাতে কাটাতে কেমন যেন অজানা মায়ায় জড়িয়ে গেছে। সেটা এই মুহূর্তে অনুভব করতে পারছে নিঝুম। এমন মায়ায় কখনো জড়াতে চায়নি। প্রীতম অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। মন মেজাজ একদম ভালো নেই। শৈলী বলল, আমিও তোমার সাথে অফিসে যাব। প্রীতম চেঁচিয়ে বলে, তোকে অফিসে নিয়ে কি করব? ওটা কোনো ন্যাকামির জায়গা না। প্রীতমের বাবা বলল, কিরে চেঁচাচ্ছিস কেন? মামা, আমি ওর সাথে অফিসে যেতে চাইছি বলে দেখো কেমন খারাপ বিহেভ করে। প্রীতম, তোর সমস্যা কি বলতো? মেয়েটা খারাপ কি বললো? তুই ওকে অফিসে নিয়ে যা। বাবা কি বলছো এসব? ও অফিসে যাবে কি করতে? প্রীতমের চিল্লা পাল্লা শুনে প্রীতমের ফুপু আর মা আসলো।
প্রীতমের ফুপু বলল, তুই সব সময় আমার মেয়ের সাথে এমন করিস, ওকে সহ্য করতে পারিস না। ও তোর কি ক্ষতি করছে? প্রীতমের মা কিছু না বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার কথা শুনে যাচ্ছে। ফুপু, ও অফিসে গিয়ে কি করবে বলো তো? প্রীতমের ফুপু কাঁদতে কাঁদতে বলে, ছোটবেলায় ওর বাবা মারা যায়, তারপর থেকে ভাই ভাবি আমাদের যাবতীয় খরচ বহন করে। তোদের দয়ায় আমরা বেঁচে আছি, তাই বলে এমনটা করছিস। ফুপুর কান্না দেখে প্রীতমের নিজের কাছে খুব খারাপ লাগে। শৈলীকেও ছোটবেলা থেকে বোনের মতো জানে, কিন্তু মেয়েটার আচরণ এখন একদম সহ্য হয় না। তার উপর বাবা আর ফুপু মিলে ওই মেয়েকে ওর ঘাড়ে চাপিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। প্রীতম বাধ্য হয়ে বলল, আচ্ছা চলো আমার সাথে। প্রীতমের ফুপু চোখ মুছতে মুছতে বলল, না শৈলী, যাস না। ফুপু রাগ করছো কেন? বোঝো তো অফিসে অনেক কাজ, তাছাড়া শৈলী বা অফিসে গিয়ে কি করবে, তাই না করছি। শৈলী বলল। তুমি 5 মিনিট ওয়েট করো, আমি রেডি হয়ে আসছি। প্রীতমের মা প্রীতমের বাবার কানে কানে দাঁত কেড়মিয়ে বলল, ছেলেটা অফিসে যাচ্ছে কাজ করতে, তোমার ভাগ্নের ফালতু ন্যাকামো সহ্য করতে না। যতই ন্যাকামো করুক, আমার ছেলের বউ হওয়ার আশা কখনোই পূরণ হবে না। প্রীতম আর শৈলী অফিসের উদ্দেশ্যে রওনা হলো। গেটের কাছে যেতেই দেখে নিঝুমও গেট থেকে বের হচ্ছে। প্রীতম নিঝুমকে ডাক দিল। নিঝুম, নিঝুম শুনেও না শোনার ভান করলো। শৈলী বলল, আরে ওই মেয়েকে ডাকছো কেন? প্রীতম শৈলীর কথার কোনো জবাব না দিয়ে নিঝুমের হাত ধরে টেনে গাড়িতে তুলল। কি করছেন? হাত ছাড়েন। প্রীতম চোখ লাল করে নিঝুমের দিকে তাকিয়ে আছে। নিঝুম সত্যি ভয় পেয়ে গেল, অযথা রাগ দেখাচ্ছে। আমি একা অন্য গাড়িতে যেতে পারবো, প্লিজ এইখানে সিন ক্রিয়েট করবেন না। আর একটা কথা না বলে চুপচাপ বসো। শৈলী দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে। প্রীতম, মেয়েটাকে, আর ও যখন যেতে চাচ্ছে না তখন জোর করছো কেন? এসব তোর না জানলেও চলবে, তুই গাড়িতে ওঠ। ওঠো আগে, বলো মেয়েটা কে? নিঝুম বলে উঠল। আমি ওনাদের অফিসে কাজ করি। শৈলী তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, অফিসের সামান্য একজন কর্মচারীর সাথে এত প্রীত? প্রীতম নিঝুমকে বলল, সব সময় একটু কম কথা বললে হয় না? যেটা সত্যি। নিঝুমের কথা শেষ না হতেই থামিয়ে দিল প্রীতম। শৈলীকে বলল, তোর ওকে নিয়ে ভাবতে হবে না, তুই তোর অবস্থানের কথা চিন্তা কর। সারা অফিসে একটু কথা বলেনি নিঝুম, গম্ভীরভাবে কাজ করে যাচ্ছে। নিঝুমের এই নীরবতা খুব কষ্ট দেয় প্রীতমকে। প্রীতম সবসময় ওর মুখে হাসি দেখতে চেয়েছে। অফিস শেষে প্রীতমের চোখ ফাঁকি দিয়ে একাই বাসায় চলে আসছে নিঝুম। প্রচণ্ড রকমের মাথা ব্যথা করে ওর। অফিস থেকে এসে মাথার উপর বালিশ চেপে শুয়ে পড়েছে। প্রীতমের উপর এমন অভিমান কেন কাজ করছে ওর? খুব কি মায়া পড়ে গেছে? প্রীতম অন্য মেয়েদের সাথে থাকলে ওর তো খারাপ লাগার কথা না। ও তো প্রীতমকে ভালোবাসে না, ওর ভালোবাসা তো ওকে ঠকিয়ে চলে গেছে, আর কোনো মায়া ঝরাতে চায়নি। কিন্তু কিভাবে যে কি হয়ে গেল ভেবেই পাচ্ছে না নিঝুম। ওনার উপর যদি এভাবে রাগ করি, উনি তো অন্য কিছু ভাববে। না, স্বাভাবিকভাবেই কথা বলতে হবে। কিন্তু মনটা কেন জানি সায় দেয় না নিঝুমের। প্রীতমের সঙ্গ চায়, ওর যত্ন, শাসন, চোখ রাঙানো পেতে চায়। কিন্তু নিঝুম সত্যি এমনটা চায়নি। যেভাবেই হোক এই মায়া কাটাতে হবে। গাল বেয়ে টপটপ করে চল গড়াচ্ছে, মাথার ভেতর অসহ্য রকমের পেইন হচ্ছে। ফোনটা অফ করে ওভাবেই শুয়ে আছে নিঝুম। প্রীতমের সাথে সেই রাতে দেখা হওয়ার পর থেকে এই পর্যন্ত সব স্মৃতি চোখের সামনে পর্দার মতো ভেসে আসতে লাগলো। জীবনটা কি থেকে কি হয়ে গেল, এগুলো সবই নিজের ভুলের প্রায়শ্চিত্ত। অফিস শেষে নিঝুমকে না দেখে মনের ভেতর অজানা ভয় কাজ করছে প্রীতমের। তার উপর শৈলীর আজাইরা পেঁচাল বিশ্বের মতো লাগছে। মনে চাচ্ছে কষিয়ে একটা জ্বর দিতে। এদিক ওদিক খুঁজতে লাগলো প্রীতম। অবশেষে জানতে পারলো নিঝুম নাকি একটু আগে অফিস থেকে বেরিয়ে গেছে। নিঝুমের উপর খুব মেজাজ খারাপ হচ্ছে। কত সাহস, না বলে বাসায় চলে গেছে। ইচ্ছে হচ্ছে থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিতে। শৈলী বলল, ওই মেয়ে তো বাসায় চলে গেছে, আমাদের এখানে দাঁড়িয়ে থেকে কি হবে? আর অফিসের সামান্য একটা কর্মচারীর সাথে কিসের এত দরদ বলো তো? প্রীতম রাগে কটমট করে বলল,
সেটা দিয়ে তোর দরকার কি? ফালতু বকবক বন্ধ কর। আমি খারাপ কি বললাম? প্রীতম আর কোনো কথা বলল না। সবচেয়ে বেশি মেজাজ খারাপ হচ্ছে নিঝুমের উপর। বাসায় এসে ফোন দিয়ে দেখে নিঝুমের ফোনটা অফ। ছাদে গিয়ে দেখলো নিঝুমের রুমের জানলা খোলা, খুব শান্তিতে ঘুমোচ্ছে। প্রীতম ওদের ছাদ থেকে পাশের বিল্ডিং এর ছাদে গেল, চুপি চুপি নিঝুমের রুমে গেল। কেউ দেখলে বদনাম হবে তা জানে, কিন্তু আপাতত এইসব চিন্তা প্রীতমের মাথায় নেই। ঘুম থেকে টেনে তুললো নিঝুমকে। ঘুম ঘুম চোখে কিছুই বুঝতে পারছে না নিঝুম। এক দৃষ্টিতে ফ্লোরের দিকে তাকিয়ে আছে। প্রীতম বলল, অফিস থেকে একা আসলে কেন? আপনার অফিসে যারা কাজ করে সবাইকে আপনি বাড়ি পৌঁছায় দেন নাকি? আপনি আমার বস, আমি আপনার অফিসে কাজ করি। আশা করি আপনি আর 5টা কর্মীর মতোই আপনি আমায় ট্রিট করবেন। নিঝুমের কথা শুনে প্রীতম অবাক হয়েছে নাকি রাগ হচ্ছে নিজেই বুঝতে পারছে না। প্রীতমের চোখের দিকে তাকিয়ে দেখলো চোখ লাল হয়ে গেছে, ভয়ঙ্কর রকমের লাল। এমন রাগ প্রীতমের চোখে কখনো দেখেনি নিঝুম। নিঝুম দমে গেল ভয়ে। প্রীতম হ্যাচকা টান দিয়ে নিঝুমকে ওর কাছে নিয়ে রাগ কন্ট্রোল করে বলল, তোকে আমি কি হিসেবে ট্রিট করব সেটা আমার ব্যাপার। আর আমার সাথে শৈলীকে দেখে এত কষ্ট পাচ্ছিস কেন? ভালোবাসিস আমায় তাই না? ফোন অন কর, যখন ফোন দিব ছাদে আসিস। প্রীতমকে এত কাছ থেকে কখনো দেখেনি নিঝুম। এখনো ঘোরের মধ্যে আছে। প্রীতম রুম থেকে চলে গেল। প্রীতমের শেষ কথাগুলো বারবার কানে বাজছে নিঝুমের। আসলেই তো, আমার এত চাপা অভিমানের কারণ কি? প্রীতমের সাথে থাকতে থাকতে কখন যে এত মায়ে জড়িয়ে গেছি অনুভবই করতে পারিনি। না, এই সব কিছু থেকে বেরিয়ে আসতে হবে। ওনার সাথে স্বাভাবিক আচরণ করতে হবে। একটা মানুষের সাথে এত সময় কাটালে তার মায়ায় জড়ানো তো অসম্ভব কিছু না, আর মায়া কাটানো অসাধ্য কিছু না। প্রীতমের খুব হাসি পাচ্ছে। শৈলীকে নিয়ে কত হিংসা করছে নিঝুম। শৈলীকে একটা থ্যাঙ্কস দেওয়া উচিত। ওর জন্যই নিঝুমের অভিমান ভালোবাসা প্রকাশ পেল। বাসায় গিয়ে শৈলীকে ওর রুমে দেখে আবার মেজাজ খারাপ হয়ে গেল প্রীতমের। আচ্ছা, তোর প্রবলেম কি বলতো? কারো রুমে ঢুকতে হলে তার পারমিশন নেওয়া উচিত, এই সেন্সটুকু নেই? কারোর রুমে ঢুকলাম কই? আমি তো তোমার আর আমার রুমে ঢুকলাম। তোর শখ দেখে আমার আফসোস হয়। আমার লাইফে তোর মতো বেহায়া মেয়ে দেখিনি। তোর বেহায়াপনার কোনো লিমিট নেই। ওই মেয়ে রাগ ভাঙাতে গেছিলা বুঝি? মামার কাছে গিয়ে বলবো? প্রীতমের মাথায় রক্ত উঠে যাচ্ছে। শৈলীর হাত ধরে টেনে রুম থেকে বের করে দিয়ে দরজা লক করে দিল। ওর ফুপুর একটা ইচ্ছা, প্রীতম ওর বাবার একমাত্র ছেলে। প্রীতমের সাথে তার মেয়ের বিয়ে হলে এত সম্পত্তি টাকা পয়সা সব পাবে, তাই উঠে পড়ে লেগেছে। নিঝুমকে এই নিয়ে অনেকবার ফোন দিচ্ছে প্রীতম, ফোনটাই রিসিভ করছে না। এই মেয়েটাও মেজাজ খারাপ করে রাখবে। ওপাশ থেকে আস্তে করে নিঝুম বলল, গায়ে জ্বর আসছে, শরীর খারাপ লাগছে, আসতে পারবো না। প্রীতমের বুকের মাঝে মোচড় দিয়ে উঠল। সাথে সাথে নিঝুমের বাসায় চলে আসলো। জড়সড়ো হয়ে শুয়ে আছে নিঝুম, মুখটা শুকিয়ে গেছে। প্রীতম আস্তে করে কপালে হাত দিল। গায়ে তেমন জ্বর নেই। কপালে কারো হাতের ছোঁয়া পেয়ে চোখ মেলে দেখে প্রীতম ওর মাথার কাছে বসা। প্রীতম ছাড়া আর কেই বা ওকে দেখতে আসবে? নিঝুম, শরীর খারাপ লাগে খুব? না, অনিশ্চিত জীবনটা নিয়ে মন খারাপ। এই ধরুন আমি আজকে মারা গেলাম, আমার লাশটা দাফন দেওয়ার মতো কেউ নেই। কেউ কান্নাও করবে না, কেউ আফসোস করবে না। কথাগুলো প্রীতমের বুকে আঘাত করলো। এভাবে বললে কারই বা খারাপ না লাগে? নিঝুম, আমি আছি তো, কিছু হবে না তোমার। ওষুধ খেয়েছো? না। লিকুইড ওষুধ নেই বুঝি? নিঝুম ঠোঁটের কোণে হাসি টেনে বলল, আছে। তাহলে খাওনি কেন? ইচ্ছা হয়নি। তাড়াতাড়ি ওষুধ খাও। হুম। আর একটা কথা বলো না। প্রীতমের জোরাজুরিতে ঔষধ খেতে হলো। জীবনের প্রতি বড্ড অনীহা কাজ করছে। এখন চুপচাপ ঘুমাও। ঘুম থেকে উঠে দেখবে শরীর ঠিক হয়ে গেছে। আর আমার সাথে যে মেয়েটা দেখছো না, আমার লাইফের সবচেয়ে বোরিং পারসন, বুঝলা? নিঝুম পাগলিটা যেন ওসব নিয়ে কষ্ট না পায়। নিঝুমের মেজাজ খারাপ হয়ে গেছে। ওনাকে কি একবারও ওসব বলছে? ফালতু কথা বলবেন না, আমি এইসব নিয়ে কষ্ট পেতে যাব কেন? তোমরা মেয়ে মানুষ যে বড্ড বেশি হিংসুক তাই। দেখুন, একদম আজেরা কথা বলবেন না। আমি এসব নিয়ে হিংসা করতে যাব কেন? আমার সাথে অফিসে যেতে না চাওয়া, সারা অফিস
গম্ভীর মুখে থাকা, একা একা অফিস থেকে আসা, ফোন অফ করে রাখা, এসব কেন করছো? তুমি নিজের কাজ দ্বারাই প্রমাণ করে দিছো। নিঝুম এটা কেন করলো ও নিজেই জানে না। আপনা আপনি এমনটা হয়ে গেছে, ও ইচ্ছে করে এমন করেনি। রাত 1টা, প্রীতমের ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই নিঝুমের কথা মনে পড়ে। নিঝুম অসুস্থ, এত রাতে কি ওকে ছাদে আসতে বলাটা ঠিক হবে? নিঝুমের কথাগুলো খুব মনে পড়ছে। মনটা নিমিষেই খারাপ হয়ে গেল। অনেকক্ষণ চোখ বুঝে শুয়ে রইল, কিন্তু ঘুম আসার কোনো লক্ষণই নেই। প্রীতম ছাদে গেল, গিয়ে দেখে নিঝুম ছাদে দাঁড়ানো। এত রাতে নিঝুম একা ছাদে নাকি অন্য কেউ? প্রীতম নিশ্চিত হওয়ার জন্য ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে দেখল সত্যি নিঝুম দাঁড়িয়ে। প্রীতম ওই ছাদের কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, নিঝুম, তুমি এত রাতে এখানে একা? প্রীতমকে দেখে চমকে যায়, চোখের জল মুছে বলে, ভালো লাগছিল না তাই আসছি। আমায় একবার আসতে বললেও তো হতো। আপনাকে এত রাতে ডিস্টার্ব করতে চাইনি। কখনো কি বলছি আমি ডিস্টার্ব ফিল করি? প্রীতম নিঝুমের কাছে গেল। নিঝুমের কাছ থেকে কোনো উত্তর না পেয়ে বলে, এই নিঝুম, কান্না থামাও। নিঝুম কাঁদতে কাঁদতে বলে, জীবনে খুব বড় ভুল করছি, তার শাস্তি পাচ্ছি। প্রীতম ওর কান্না দেখে নিজেকে আটকে রাখতে পারল না। কোনো কিছু না ভেবেই নিঝুমের চোখের পানি মুছিয়ে দিয়ে কপালে চুমু এঁকে দেয়। নিঝুম থ হয়ে দাঁড়িয়ে আছে। কারো ডাক শুনে দুজন পেছনে ফিরে তাকায়। প্রীতম চমকে যায়, এই পরিস্থিতির জন্য মোটেও প্রস্তুত ছিল না। প্রীতম পেছনে ফিরে দেখে ওর বাবা মা আর শৈলী দাঁড়ানো। প্রীতমের আর বুঝতে বাকি রইল না। নিঝুম মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, ভেবেই পাচ্ছে না প্রীতম কেন এমনটা করতে গেল। আর ওনারা এমন টাইমে আসছে, নিশ্চয়ই খুব খারাপ ভাবছে। প্রীতমের বাবার রাগ কন্ট্রোল করে বলল, নিঝুমকে নিয়ে বাসায় আসো। প্রীতমের মা বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। নিঝুম প্রায় তাদের বাসায় যেত, কিন্তু কখনো ওদের আচরণে মনে হয়নি ওদের মাঝে অন্য কোনো সম্পর্ক আছে। প্রীতমের কাছ থেকে উত্তর না পেয়ে প্রীতমের বাবা রাগ চাপে আবার বলল, কি বলছিস, কানে যায় না নাকি? প্রীতম কি বলবে ভেবে পাচ্ছে না। আর যাই হোক, শৈলীকে ছাড়বে না। ওরা এখন চিবিয়ে খেয়ে ফেলতে ইচ্ছে করছে। চেহারায় কোনো রাগের ছাপ নেই প্রীতমের, বরঞ্চ সংকোচ হচ্ছে বাবা মাকে কি বলবে। আর যাই হোক, নিঝুমকে হারাতে পারবে না। শৈলীকে সময় মতো দেখে নিবে। প্রীতমের অনুতপ্তের স্বরে বলল, আসছি। ওনারা ছাদ থেকে চলে গেল। নিঝুমের কি বলা উচিত বুঝতে পারছে না। বিপদ যেন পিছুই ছাড়ছে না ওর। প্রীতম নিঝুমকে বলল, তুমি একটাও কথা বলবে না, যা বলার আমি বলবো। নিঝুম নিরাশ হয়ে বলল, আপনি কেন এমনটা করলেন? আপনার সাথে কি অন্য কোনো সম্পর্ক আছে আমার? এই মেয়ে, তুমি সম্পর্কের কি বুঝো? তুমি নিজের মনকে প্রশ্ন করো, সম্পর্ক আছে কি না। ওর মনে তো এখনো রিচের বসবাস। এখনো প্রতি রাতে ওর জন্য বালিশে মুখ গুজে কাঁদে। আর প্রীতমকেও কষ্ট দিতে পারবে না। কেমন অনুভূতি এটা? প্রীতম আর নিঝুম ধীর পায়ে হেঁটে প্রীতমের বাসায় গেল। প্রীতমের বাবা সোফায় বসে আছে। প্রীতমের মায়ের মুখে চিন্তার ছাপ। সবাই ভালো করে জানে প্রীতমের বাবার রাগ সম্পর্কে। প্রীতমের বাবা ফ্লোরের দিকে তাকিয়ে বলতে লাগলো, আমি এত রাতে সিন ক্রিয়েট করতে চাই না। চেঁচিয়ে লোক জড়ো করায় আমার ছেলে গুণাগুণই শুনতে চায় না। সবাই মাথা নিচু করে আছে। নিঝুম জানে ওনাদের কসম করে বললেও এখন নিঝুমের বলা সত্যি কথাগুলো বিশ্বাস হবে না। তাই চুপ থাকাই শ্রেয়। আর চোখে প্রীতমের দিকে বারবার তাকাচ্ছে শৈলে। ব্যাপারটা উপভোগ করছেও। এখন রাগ দেখানোর সময় না, তাই চুপ করে আছে প্রীতম। সবাইকে চুপ দেখে প্রীতমের বাবা বলতে লাগলো, নিঝুম, তুমি বলো, তুমি এই ফ্যামিলির বউ হওয়ার যোগ্য? নিঝুম কিছু একটা বলতে চাইলো, কিন্তু প্রীতম ওর দিকে তাকালো। নিঝুম বুঝতে পারছে প্রীতম ওকে চুপ থাকতে বলছে। প্রীতমের বাবা আবার বলল, কি হলো, উত্তর দাও না কেন? তুমি আমাদের অফিসে কাজ করো। আমার একমাত্র ছেলের বউ হওয়ার জন্য এই পরিচয়টি কি যথেষ্ট? লোকে আমায় কি বলবে? আচ্ছা, তোমার বাবা কি করে নিঝুম? নিঝুম বলল। আঙ্কেল, আপনি ভুল বুঝছেন। প্রীতম নিঝুমের দিকে চোখ রাঙিয়ে তাকালো। নিঝুম চুপ হয়ে গেল। রাগের সময় প্রীতমের বাবার মুখের উপর কেউই কথা বলে না। ওনার রাগ বেশি, কিন্তু স্থায়িত্ব কম। প্রীতমের ফুপু বলল, আমার মেয়ে নাকি খারাপ? এবার বুঝলেন আপনার ছেলে কেন আমার মেয়েকে সহ্য করতে পারছে না? প্রীতমের ফুপু নিঝুমকে উদ্দেশ্য করে আবার বলল,
ওদের মত মেয়ের কাজই হলো বড় লোকের ছেলের দেখে লাইন দেওয়া। রাগে শরীর চলে যাচ্ছে নিঝুমের, তবুও স্থির হয়ে দাঁড়িয়ে আছে। প্রীতমের বাবা বলল, যা হয়েছে আর না হয়েছে সব নিয়ে কথা বলে আমার মান সম্মান নষ্ট করতে চাই না। নিঝুম, তুমি এই বাসা ছেড়ে কালকেই চলে যাবে। প্রীতম এবার আর চুপ করে থাকতে পারল না, বলল, আব্বু, তুমি যা বলার আমায় বলো। নিঝুমকে কথা শোনাচ্ছ কেন? আমি নিঝুমকে ভালোবাসি, আর তোমার ছেলের বউ হয়ে যদি এ বাড়িতে কেউ আসে, নিঝুমই আসবে। নিঝুম অবাক হয়ে প্রীতমের দিকে তাকিয়ে আছে। কত সহজেই ভালোবাসার কথা বলল। একবারও কি জানতে চেয়েছে আমি ওনাকে চাই কিনা? অনেক সময় দুজন থেকে হয়তো ওনার জন্য খুব বেশি মায়া জন্মে গেছে। সে মায়াটা যদি ভালোবাসাও হয় তাহলে আমি সেটাকে গলা টিপে হত্যা করব। ওনার বউ হওয়া এসব কখনো আমি ভাবিনি। আমি আজও হৃদয়কে ভুলতে পারিনি। হয়তো ওর জন্য ভালোবাসাটা ঘৃণা, রাগ, অভিমানের নিচে চাপা পড়েছে। প্রীতমের কথা শুনে প্রীতমের বাবা স্তব্ধ হয়ে গেছে। প্রীতমের মাকে উদ্দেশ্য করে বলল, শুনলে তোমার ছেলের কথা? আমাদের আদর্শবান ছেলের মুখের উপর কত সুন্দর কথা বলে। হ্যাঁ, বাবা মা সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, সবসময় সন্তানের মঙ্গল কামনা করে, কিন্তু কিছু কিছু সময় তাদের ইচ্ছেকে সন্তানের ঘাড়ে চাপিয়ে দেয়। তারা ভাবে এতেই তাদের সন্তান ভালো থাকবে। আদৌ কি তাই? ফ্লোরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে এসব ভাবছে রিতম। প্রীতমের বাবা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, যে মেয়ে ফ্যামিলির কেউ না, বাবা মার পরিচয় নেই, নিম্ন ফ্যামিলির মেয়ে হয়েও মেনে নেওয়া যেত, এমন ছেলে একটা বেওয়ারিশ মেয়ে যে আমার ছেলের বউ করব? কথাগুলো নিঝুমের বুকে আঘাত করে। বাবা মা নিয়ে কেউ এইভাবে বললে কারিবার রাগ না হয়? এই মুহূর্তে সবচেয়ে বেশি রাগ হচ্ছে প্রীতমের উপর। ছোটবেলা থেকেই প্রচুর রাগ নিঝুমের, এবার আর চুপ থাকতে পারল না। রাগ সংযত রেখে ঠান্ডা গলায় বলল, আমার বাবা মায়ের পরিচয় নেই আপনাকে কে বলল? আপনি আমার সম্পর্কে কতটুকু জানেন? কারো সম্পর্কে কিছু বলার আগে সবকিছু জেনে নেওয়া উচিত। হ্যাঁ, আমি আপনার অফিসে কাজ করি, এটা আমার আত্মসম্মান। সিচুয়েশনের কারণে আজ এই অবস্থা। আপনি বললেন না যে আপনার বাসার বউ হওয়ার জন্য আমি যোগ্য না? আপনার ছেলে আমার বাবার মেয়ের জামাই হওয়ার কি যোগ্য? আপনাদের মতো অযথা টাকার গরম আর অহংকার নিঝুম দেখায় না। সবাই থ হয়ে আছে। প্রীতমের মাথায় কিছুই যাচ্ছে না। এই প্রথম নিঝুমের রাগ দেখল। পুরো নাক মুখ লাল হয়ে গেছে, যেন আগুনের মেঘ। নিঝুম আর এক মুহূর্ত না দাঁড়িয়ে বাসা থেকে বেরিয়ে গেছে। সবাই জিম থেকে গেছে। এরকম একটা ঠান্ডা মেজাজের মেয়ে এইভাবে কথা শোনাবে কেউ ভাবতেও পারেনি। আর মেয়েটার পরিচয় বা কে? সবটাই রহস্যময় লাগছে প্রীতমের কাছে। ও তো বুঝল ওর বাবা নাকি মারা গেছে, সৎমা। সবার নীরবতা ভেঙে প্রীতমের ফুপু প্রীতমের বাবাকে উদ্দেশ্য করে বলল, দেখলেন ভাইয়া কিভাবে কথাগুলো বলে গেল মেয়েটা? ওই মেয়ের পরিচয়টা কি? বাবার এত নাকি টাকা, তো মানুষের অফিসে কাজ করে কেন? নিঝুমের কথাগুলো শুনে মোটেও রাগ করেনি প্রীতমের মা। কথায় কথায় টাকার গরম একদম পছন্দ না তার। প্রীতমের বাবা কিছুক্ষণ চুপ থেকে বলল, শৈলীর সাথে কালকেই তোর বিয়ে। যেন এই কথাটারই অপেক্ষা করছিল শৈলী আর ওর মা। প্রীতম বলল, আব্বু, তুমি তোমার ইচ্ছা আমার ঘাড়ে চাপিয়ে দিতে পারো না। নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার মতো যথেষ্ট বয়স আমার হয়েছে। মানুষের জাত বংশই আসল পরিচয় নয়। নিঝুমের ফ্যামিলি নিয়ে এত কথা বলা আমাদের কি দরকার? আমি যদি বিয়ে করি নিঝুমকেই করব, এটাই ফাইনাল। এই বলে প্রীতম রুমে চলে গেল। প্রীতমের বাবা সোফায় বসে রইল। প্রীতমের বাবা শৈলী আর ওর মাকে বলল, তোমরা যাও, ঘুমাও। প্রীতমের মা আর বাবা সোফায় বসে আছে। দুইজনের মাঝেই নীরবতা বিরাজ করছে। প্রীতমের মা বলল, তোমার মনে আছে আমাদের বিয়ের কথা? আমায় তোমার ফ্যামিলি মেনে নেয়নি, কত বাজেভাবে অপমান করেছে আমার আব্বাকে। প্রীতমের মা বাবারও সম্পর্কের বিয়ে। প্রীতমের মা ছিল মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, এই জন্য প্রীতমের দাদা দাদি ওনাকে মেনে নেয়নি। মুহূর্তেই সব মনে পড়ে গেল প্রীতমের বাবার। প্রীতমের বাবা বলল, তুমি কি চাইছো? আমি এই মেয়েটাকে ছেলে বউ করে আনবো? প্রীতম যখন চায় আমাদের আপত্তি কিসে? ওর নিজস্ব পছন্দ থাকতে পারে না? হুম। আজকে বাবার আসনে বসে তুমি টাকার অহংকার দেখাচ্ছ। সেই দিনের কথা ভেবে দেখো যেদিন তুমি প্রেমিক ছিলে। প্রীতমের বাবা খানিকটা লজ্জা পেল, বলল, প্রীতম কি সুখী হবে? সুখ দুঃখ সব আল্লাহর কাছে, এটার গ্যারান্টি কি কেউ নিতে পারে? কি দরকার ছেলের মতের বিরুদ্ধে কাজ করার?
ওর জীবনের সাজিয়ে নিক, আমাদের কোনো দায়ভার থাকবে না। আমরা কি সুখী হইনি? হুম, হয়েছি। মেয়েটা আমার মুখের উপর কিভাবে কথা বললো দেখলা? কারোর বাবা মা ফ্যামিলি নিয়ে বললে সবাই বলে, ওর জায়গায় যে কেউ বলতো। এখন ঘুমিয়ে পড়ো, সকালে এসব নিয়ে কথা হবে। রাতে আর ঘুমায়নি নিঝুম। প্রীতম চেয়ারে হেলান দিয়ে বসেছিল। সকাল হতেই ব্যাগ গোছাতে লাগলো নিঝুম। এখনই চলে যাবে বাসা ছেড়ে। আর ওনাদের অফিসের চাকরির কোনো দরকার নেই। ব্যাগে যা গহনা আছে তা বিক্রি করেই চলতে পারবে। কান্না করতে করতে নাক মুখ ফুলে গেছে। প্রীতমের মাথায় বারবার একটা প্রশ্নই ঘুরছে, নিঝুমের রহস্যটা কি? প্রীতমের বাবার মনও কিছুটা নরম হয়। খুব বেশি বলে ফেলেছে মেয়েটাকে, এতটা বলা উচিত হয়নি। সকাল হতেই নিঝুমের বাসায় গেল প্রীতম। গিয়ে দেখে নিঝুম ব্যাগ গোছাচ্ছে। কি ব্যাপার নিঝুম, ব্যাগ গোছাচ্ছ কেন? নিঝুম স্বাভাবিকভাবেই উত্তর দিল। বাসাটা ছেড়ে চলে যাচ্ছি, খুব মিস করব আপনাদের। প্রীতম অবাক হয়ে গেছে। নিঝুম এমনভাবে বলছে যেন রাতের ব্যাপারটা স্বপ্ন ছিল। নিঝুম, আমার আব্বুর বিহেভের জন্য আমি সরি। ইটস ওকে। নিঝুম, এভাবে বলছো কেন? তো কিভাবে বলা উচিত? আর শোনেন, আপনাকে কি কখনো আমি বলেছি আমি আপনাকে ভালোবাসি? সব কথা বলতে হবে কেন? আমি তো জানি। নিঝুম প্রচন্ড রাগ নিয়ে বলল। মন গড়া কথা বলা বন্ধ করুন। নিঝুম, তুমি যদি এই বাসা ছেড়ে যাও, কসম করে বললাম আমি সুইসাইড করব। থমকে যায় নিঝুম। সামনে পা বাড়াতে গিয়েও থেমে যায়। প্রীতম, আপনি বলুন, এগুলোর কোনো মানে হয়? প্রীতম চিৎকার করে বলল। হয় হয়, মানে হয়। আমি তো আপনাকে ভালোবাসি না। বসো। প্রীতম পেছনের দিকে তাকিয়ে দেখে প্রীতমের মা বাবা আসছে। প্রীতমের বাবা বলল। নিঝুম, আমি তোর বাবার মতো না। হুম। বাবার উপর অভিমান করে চলে যাচ্ছিস? নিঝুমের চোখ ছলছল করে ওঠে। বলল। না, আমি কারোর উপর অভিমান করিনি। প্রীতম নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। বাবা মা এখানে, আর বাবা কত মায়া দেখিয়ে নিঝুমের সাথে কথা বলছেন। প্রীতমের মা বলল। এই মিষ্টি মেয়েকে আমার ছেলের বউ করব। আন্টি, আপনারা ভুল করছেন। নিঝুমের কথা শেষ না হতেই থামিয়ে দিল প্রীতমের বাবা। বলল। নিঝুম, আমরা দুজন তো তোর ছেলে মেয়ে, আর ছেলে মেয়ে ভুল বুঝতেই পারে আম্মু। প্রীতমের বাবার কথা শুনে অবাক হয়ে যাচ্ছে নিঝুম। এখন কি ভালো বিহেভ করছে, আর রাতে কি সব বলল। প্রীতমের মা বলল। তোর ফ্যামিলির কাউকে লাগবে না, শুধু তুই পর্যন্তই যথেষ্ট। তুই যখন তোর ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন, তখন ওসব আমার জানতে চাইবো না। নিঝুম বুঝতে পারছে ওনারা কি বলছে, কিন্তু প্রীতমের সাথে বিয়েতে মন সায় দিচ্ছে না নিঝুমের। তুই এই বাসা থেকে কোথাও যাবি না। 2 দিন পর আমাদের বাসায় নিয়ে যাব। প্রীতম দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর বাবা মায়ের কথা শুনে অবাক হচ্ছে। এইসব যে ওর মায়ের অবদান তা বুঝতে বাকি রইল না। নিঝুম হাত থেকে ব্যাগ রেখে বিছানায় বসে আছে। কেউ ওর কথা বুঝতে চাচ্ছে না। প্রীতম চেয়ারে বসে আছে, আর নিঝুম খাটে বসে আছে। এমনটা হবে নিঝুম কখনো ভাবতেও পারেনি। আজকে আর নিঝুমের কান্না পাচ্ছে না। রাগ, দুঃখ, জিদ, খুব হচ্ছে নিজের প্রতি। এই অবস্থার জন্য ও নিজেই দায়ী। মা বাবা কখনো ক্ষমা করবে বা বাসায় ফিরে গেলে জায়গা দিবে সেটাও নিশ্চিত না। পুরোই নিরুপায় অবস্থা। কিন্তু এখন যা হচ্ছে তার চেয়ে বাসায় ফিরে যাওয়া ভালো। মায়া জিনিসটা এখন একদম ভালো লাগে না নিঝুমের। বিশ্বাস ভাঙে একজন, আর বিশ্বাস উঠে যায় সবার উপর থেকে, কিংবা দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করার সাহস কখনো হয়ে ওঠে না। কিন্তু প্রীতমকে এতদিনে যতটুকু চিনছে তাতে নিঃসন্দেহে ভালো মানুষ, খুব ভালো মেন্টালিটি। কিন্তু হৃদয় তো এমন ছিল। পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ মনে হতো হৃদয়কে। এখন তো খুব ঠকাইছে। এমনভাবে ঠকাইছে বেঁচে থাকাই অনিশ্চিত হয়ে গেছিল নিঝুমের। প্রীতম যে ঠকাবে না তার গ্যারান্টি কে? মানুষ এমনই, একবার ঠকলে কাউকে বিশ্বাস করার সাহস হয় না। এসব চিন্তা ভাবনায় নিঝুম নিজেকে মগ্ন করে ফেলছে। প্রীতম এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। এত কিভাবে ও? মনে হয় পৃথিবীর সব ভাবনা চিন্তা ওর উপর ভর করছে। একদম উদাস লাগছে ওকে। গোমরা মুখে কি ভাবছো নিঝুম? নিঝুম একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল। আপনি আমায় বিয়ে করতে চান, এই তো? হুম। কেন বিয়ে করতে চান? নিঝুমের প্রশ্নে অবাক হয়ে যায় প্রীতম। এটা আবার কেমন প্রশ্ন? প্রীতমের কাছ থেকে কোনো উত্তর না পেয়ে
নিঝুম আবার বলল। আমার প্রতি ভালোবাসা নাকি সাময়িক মোহ? প্রীতম স্বাভাবিকভাবে বলে। ভালোবাসা? কোনো সন্দেহ আছে? কখনো জানতে চেয়েছেন আমি আপনাকে চাই কি না? প্রীতম দমে যায়। নিঝুমুকে এমন প্রশ্ন করবে আশা করেনি। প্রীতম ঠোঁটের কোণে হাসি টেনে বলল। আমি জেনেছি তোমায়। নিঝুম কিছুক্ষণ চুপ করে রইল। আজ মনে কি যেন ভাবছে। খাট থেকে উঠে জানলার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ল। দেখুন, আপনার সাথে থাকতে থাকতে আপনার মায়ায় জড়িয়ে গেছি। হোক সেটা ভালোবাসা, আমি চাই না সেটা পূর্ণতা পাক। আসলে আমি আপনারকে বিয়ে করতে পারবো না। জীবনের প্রতি খুব অনীহা আমার। 7 বার সুইসাইড করার ট্রাই করছি, কিন্তু পাপ পুণ্যর হিসাব থেকে ব্যর্থ হয়েছি বারবার। আমি এই ব্যর্থতা, অনীহা, উদাসতা, বিষণ্ণতা, কষ্ট, দুঃখ, অনিশ্চয়তা নিয়ে কারো লাইফের সাথে জড়াতে পারবো না। তুমি বিয়েতে রাজি না, এই তো? হুম। আমি তোমায় বাধ্য করব না, কিন্তু নিঝুম সত্যিই খুব বেশি ভালোবাসি। এতটাই বেশি ভালোবাসি যে তুমি আমার শরীরের শিরায় উপশিরায় মিশে গেছো। তুমি আমার অভ্যাসে পরিণত হয়েছো। নিঝুম নামক অনুভূতি আমার পুরো মনটাকে বশ করে রেখেছে। হ্যাঁ, তোমার লাইফ, তোমার সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। যদি ইচ্ছে হয় ফিরে এসো। বাবা মা হয়তো বিয়ের আয়োজন শুরু করে দিছে, তাদের কি বললো জানি না। রিতমের গলা আটকে যাচ্ছে। বুকের ভেতরটা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। চোখে জল ছলছল করে। চোখের পলকেই পড়ে যাবে হয়তো। এর সবটাই উপলব্ধি করতে পারছে নিঝুম। প্রীতম দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবার বলল। যে তোমায় ঠকালো, তোমার বিশ্বাস ভাঙলো, তার জন্য আমায় ফিরিয়ে দিলে। ভেবে দেখো আমি কি বিশ্বাসের যোগ্য না? আমি তোমায় ভাবার জন্য সময় দিচ্ছি। কালকে সকালে ভেবে চিনতে বলো। প্রীতম নিঝুমের দিকে আর না তাকিয়ে রুম থেকে চলে গেল। এই মুহূর্তে নিজেকে সবচেয়ে বেশি অপরাধী মনে হচ্ছে প্রীতমের। নিঝুম এইভাবে ফিরিয়ে দিবে ভাবতেও পারেনি। আর মা বাবা যে একদম বিয়ের আয়োজন করে ফেলবে তাও ভাবতে পারেনি। কি জবাব দিবে তাদের? প্রীতম বাসায় ফিরে যেতেই প্রীতমের মা হাসি মুখে জিজ্ঞেস করল। এবার খুশি তো তুই? আগামী 4-5 দিনের মধ্যেই বিয়ে। হুট করে সব আয়োজন, বুঝিস তো, অনেক ঝামেলা। কথা বলার মাঝে প্রীতমের মা প্রীতমের মুখের দিকে তাকিয়ে থেমে যায়। কি রে, কি হয়েছে তোর? সব ঠিক আছে তোর? এমন লাগছে কেন তোকে? প্রীতমের এই মুহূর্তে মোটেও কথা বলতে ইচ্ছে হচ্ছে না। আর মায়ের কথার উত্তর না দিলে একটার পর একটা প্রশ্ন করেই যাবে। আম্মু, রাতে ঘুম হয়নি তো, তাই খারাপ লাগছে। প্রীতমের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল। আচ্ছা বাবা, রুমে গিয়ে রেস্ট নে। প্রীতম রুমে চলে আসে। শৈলীর মা শৈলীকে নিয়ে চলে গেছে। মা বাবাকে কিভাবে এসব বলবে ভেবে পাচ্ছে না প্রীতম। আর বিয়ে এইভাবে ভেঙে গেছে তা জানলে ফুপু বাবা মাকে অনেক কথা শোনাবে। নিঝুমের উপর প্রচন্ড ঘৃণা হচ্ছে প্রীতমের। স্লিপিং পিল খেয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে প্রীতম। ফ্লোরে বসে বসে চোখের পানি ফেলছে নিঝুম। শরীর অবশ হয়ে যাচ্ছে। প্রীতম খুব বেশি স্বার্থপর ভাবছে। খুব বেশি কষ্ট দিয়ে ফেলেছে। যে মানুষটা কোনো রকম স্বার্থ ছাড়াই এতটা উপকার করে গেছে, তার প্রতিদান এইভাবে দিল। নিজের উপর ঘৃণা হচ্ছে নিঝুমের। কিন্তু কি করবে ও? ওনার বাবা মা বিয়ের আয়োজন করে ফেলছে। ওনাদের মান সম্মানের প্রশ্ন এটা। সারা সকাল কেটে যায়। নিঝুম প্রতিদিনের অভ্যাস মতো বিকেলে ছাদে যায়, কিন্তু প্রীতমের কোনো খোঁজ নেই। এই বুঝি প্রীতম ফোন দিল, কিন্তু না, উনি কি আর কখনো আসবে না? কথা বলবে না? ছাদে যাওয়ার জন্য ফোন দিবে না? এইসব ভাবতেই বুকের ভেতর কেঁপে ওঠে নিঝুমের। নিঝুম খুব করে যাচ্ছে প্রীতমকে ফোন দিয়ে ছাদে যেতে বলো। সবকিছু আগের মতো হয়ে যাক, কিন্তু নিঝুম নিজেই তো ওকে ফিরিয়ে দিয়েছে। খুব করে অনুভব করছে প্রীতমকে। এটা কেমন অনুভব বুঝতে পারছে না নিঝুম। হয়তো ওর মনের কোণে অনবৃতভাবে ভালোবাসা মায়া পড়ে আছে, নয়তো ঘৃণা রাগের নিচে চাপা পড়ে আছে ভালোবাসা। যে মানুষটা ওকে এমনভাবে ঠকালো তার জন্য প্রীতমকে কষ্ট দিবে, যে ওকে নতুন করে বাঁচতে শেখালো। আর কিছু ভাবতে পারছে না নিঝুম। সারাদিন প্রীতমের নেই। ঘুমের ওষুধ খেয়ে বেহুশ হয়ে ঘুমোচ্ছে। নিঝুম ফোন দেয় অনেকবার, কিন্তু ফোনটা অফ। এখন কি ওনাদের বাসায় যাওয়া উচিত হবে? প্রীতমের মা অনেকবার ডাকছে প্রীতমকে, কিন্তু ঘুম থেকে উঠছে না। হয়তো রাতে ঘুমায়নি, ক্লান্ত লাগছে, তাই আর ডাকেনি। নিঝুম আর নিজেকে আটকে রাখতে পারছে না। লাজ লজ্জার মাথা খেয়ে প্রীতমের বাসায় হাজির। প্রীতমের মা বাবা দুজনেই হেসে দেয়। প্রীতমের বাবা বলে। দেখলা আমাদের কি ভাগ্য, বউ নিজে একা একা বাসায় আসছে। প্রীতমের মা চোখ রাঙিয়ে বলে। ধুর,
মেয়েটাকে লজ্জা দিও না তো। নিঝুম লজ্জায় লাল হয়ে যাচ্ছে। এই মুহূর্তে ওনাদের সামনে দাঁড়িয়ে থাকতে যে লজ্জা পাচ্ছে, এমন লজ্জা সারা জীবনেও পায়নি। তার মানে প্রীতম এখনো বাসায় বলেনি যে আমি বিয়েতে রাজি না? নিঝুম দাঁড়িয়ে আছে, কি বলবে বুঝতে পারছে না। প্রীতমের মা বলল, নিজুম, দাঁড়িয়ে আছো কেন? বসো মা। আরে লজ্জা পেতে হবে না, মা বাবার কাছে আবার কিসের লজ্জা? নিঝুম এবার কিছুটা ইজি ফিল করছে, বাথরুমের মতো বসে। প্রীতমের বাবা বলল, পিচ্ছি মেয়ে, বেশি বেশি খেয়ে মোটা হতে হবে। তোমায় দেখলে তো এখন মনে হয় বাচ্চা মেয়ে। প্রীতমের মা বলল, এই তুমি চুপ করবে? পিচ্ছিই ভালো। নিজুমকে একদম পুতুল পুতুল লাগে আমার কাছে। নিঝুম ওনাদের কথা শুনে ভীষণ লজ্জা পাচ্ছে। ওনারা কত কি ভাবে আমাকে নিয়ে, ওনাদের কাছে কিভাবে প্রীতমের কথা জিজ্ঞেস করব? ভেবে পাচ্ছে না। প্রীতমের মা নিঝুমের ভাবনাটা বুঝতে পারছে, বলল, নিজুম, প্রীতম সেই কখন থেকে মরা আর ঘুম ঘুমাচ্ছে, ওকে একটু ডেকে তোলো তো। নিঝুম যেন এই কথাটারই অপেক্ষা করছে, মাথা নিচু করে বলল। আচ্ছা। নিঝুম দ্রুত পায়ে হেঁটে প্রীতমের রুমে গেল। গিয়ে দেখলো এখনো ঘুমোচ্ছে। নিশ্চয়ই স্লিপিং পিল খেয়েছে। ইস, কি মায়া ভরা মুখ। নিঝুম পা টিপে টিপে প্রীতমের কাছে গেল। ওর মাথার কাছে বসছে। মাথায় হাত দিয়ে দেখে গায়ে জ্বর নেই, তার মানে স্লিপিং পিলই খেয়েছে। অনেকক্ষণ প্রীতমের দিকে তাকিয়েছিল। প্রীতমের চুলগুলো ধরে টানছে। খুব সুন্দর ঘ্রাণ আসছে ওনার চুল থেকে। আগে জানতো মেয়েদের চুলে ঘ্রাণ নেয়, আরও প্রীতমের চুলের ঘ্রাণ নিচ্ছে। নিজের পাগলামির কথা ভেবে নিজেই লজ্জা পাচ্ছে। উনি নিশ্চয়ই খুব বেশি কষ্ট পেয়েছে। নিঝুমের খুব ইচ্ছে করছে ওর কপালে একটা চুমু খেতে। নিজের ইচ্ছেটাকে দমাতে পারছে না নিঝুম। প্রীতম তো এখন ঘুমোচ্ছে, কোনো প্রবলেম নেই। নিঝুম প্রীতমের কপালে ঠোঁট ছোঁয়াতেই প্রীতমকে টান দিয়ে বুকের মাঝে নিয়ে যায়। নিঝুম ভাবতেও পারেনি উনি সজাগ। লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। প্রীতম নিঝুমের দিকে তাকিয়ে আছে। নিঝুম নিজেকে ছাড়িয়ে নিল। প্রীতম সজাগ ছিল ভাবতেই লজ্জায় লাল হয়ে যাচ্ছে। প্রীতম বিষয়টা বুঝতে পারল। মুখ টিপে হাসছে প্রীতম। নিঝুমের কাজ জ্বলে যাচ্ছে। অসভ্য লোক একটা, শয়তানের মতো হাসছে। এত জোরে মনে মনে গালি দিলে সবাই শোনে। নিঝুম ভ্যাবাচাকা খেয়ে গেল। মনে মনে কথা বললে আবার মানুষ শোনে কেমনে? আর উনি বা কি করে বুঝলো? নিঝুম মাথা নিচু করে এইসব ভাবছে। কি ভাবছো নিঝুম? আমি জানলাম কিভাবে যে তুমি আমায় মনে মনে গালি দিছো এইটা? নিঝুম সত্যি অবাক হয়ে যাচ্ছে। লোকটা মনোবিজ্ঞানী নাকি? নিঝুমের কাছ থেকে উত্তর না পেয়ে প্রীতম আবার বলল, এবার তো ভাবছো আমি মনোবিজ্ঞানী নাকি, তাই তো? নিঝুম বিস্ময়ের চরম শিখরে পৌঁছে গেল। এত বোঝে কিভাবে উনি? প্রীতম বলল, থাক, এত অবাক হতে হবে না, আমি তোমার সবটাই বুঝি। প্রীতমের দিকে তাকাতে লজ্জা পাচ্ছে নিঝুম। পালাতে ইচ্ছে করছে ওনার চোখের সামনে থেকে। প্রীতমের ঠোঁটে দুষ্টুমির হাসি নিঝুমের লজ্জাটা আরো বাড়িয়ে দেয়। নিঝুম খাট থেকে উঠে রুম থেকে বের হতে যাওয়া মাত্রই প্রীতম ওর হাত ধরে খাটে বসিয়ে দিল। তারপর বলল, থাক, এত লজ্জা পেতে হবে না, শুধু একটা চুমুই তো দিছো। নিঝুমের এবার রাগ হচ্ছে প্রীতমের ঢং দেখে। বলল, শোধ নিছি। প্রীতম চোখ বড় বড় করে জিজ্ঞেস করল, কিসের শোধ? আপনি ওই দিন রাতে ছাদে বসে আমার কপালে চুমু খাননি, তাই আমিও। তুমিও কি? প্রীতমের ন্যাকামো দেখে মোছা পাকিয়ে বলল, আপনার মাথা। তুমি আমার চুল ধরে টানলে কেন? নিঝুমের ইচ্ছে করছে প্রীতমের চুলগুলো ছিঁড়ে ফেলতে। হাজের লোক একটা। প্রীতম আবার বলল, আমি তো কারো চুল ধরিনি বা ঘ্রাণ নেইনি। আজব মানুষ, সুযোগ পেয়ে ভালোই লজ্জা দিচ্ছে। নিঝুমের নিজের উপর রাগ হচ্ছে। ইচ্ছে করে নিজের গালে কষিয়ে থাপ্পড় দিতে কেন এমন পাগলাম করলো? নিঝুমের আর এখানে এক মুহূর্ত বসে থাকতে ইচ্ছে করছে না, আর প্রীতমও যেতে দিচ্ছে না। নিঝুম লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল, আমি এখন আসি। প্রীতম বুঝতে পারছে নিঝুম খুব লজ্জা পাচ্ছে। এতটা লজ্জা দেওয়া ঠিক হবে না। প্রীতম প্রসঙ্গ পাল্টে বলল, এত অস্থির হচ্ছ কেন? চুপচাপ বসো, আসল কথাই বলা হয়নি। নিঝুম ভয় পেয়ে গেল। আবার কি আসল কথা আর নকল কথা কে জানে? বলুন। খুব তো বলছিলে আমায় চাও না, আমায় বিয়ে করতে পারবে না, আরও কত কি। এ তো প্রথম কোনো মেয়ের জন্য কাঁদছি, বুঝলে? ছেলে মানুষ কতটা কষ্ট পেলে কাঁদে সেটা জানো?
আবার ফিরে আসছে কেন? নিঝুম ভারী গলায় বলল। ইচ্ছে হয়েছে তাই। প্রীতম হেসে বলল। আমি জানতাম তুমি আমায় ছাড়া থাকতে পারবে না। এটা তোমায় অনুভব করাতে দূরত্ব বাড়ালাম, বুঝছো? নিঝুম ঠান্ডা গলায় বলল। হুম। ভালোবাসার যত্ন নিতে হয়। ভালোবাসা মানুষটাকে খুঁটিয়ে খুঁটিয়ে বুঝতে হয়, নয়তো মরিচা পড়ে যায়। আর হৃদয় নামে প্রতারক মানুষদের জন্য নিজের অনিচ্ছা সত্ত্বেও বুকের কোনো এক কোণে ভালোবাসা রয়ে যায়। যাদের অতিরিক্ত আবেগ, তারা ওই ভালোবাসাটুকু পুষিয়ে রাখতে রাখতে ভালোবাসার সাগর বানিয়ে ফেলে। শুনো, যে তোমায় ঠকাইছে মনের গহীন থেকে ধিক্কার জানাও, ঘৃণা করো। বেশি আবেগী হলেই প্রবলেম। ওই ঠকার যন্ত্রণাটা তাহলে তোমায় কুড়ে করে খাবে। প্রীতমের কথা খুব ভালোভাবে বুঝছে নিঝুম। হৃদয়কে মন থেকে চিরতরে মুছে ফেলার কথা বলছে। একটা মানুষকে ভুলে যাওয়া কি এতই সহজ? মানুষ ভোলা কঠিন, বাট প্রতারকগুলো ভোলা সহজ। ধরো, কারো ভালোবাসার মানুষটা মারা গেল বা অনাকাঙ্ক্ষিতভাবে হারিয়ে গেল। তার জন্য ভালোবাসা পুষে রাখা আমি সাপোর্ট করি, কিন্তু প্রতারকদের মনে রাখা আমি সাপোর্ট করি না। নিঝুম জড়সড় হয়ে বসে আছে। প্রীতমের কথার কি জবাব দিবে বুঝতে পারছে না। প্রীতম ব্যাপারটা বুঝতে পেরে প্রসঙ্গ পাল্টিয়ে বলল। বাবা মা তো বিয়ের কথা সবাইকে জানিয়ে দিয়েছে, তুমি তো রাজি হওনি। কি করব, টেনশনে পাগল হয়ে যাচ্ছিলাম। ভাবছিলাম শেষ পর্যন্ত শৈলীকে বিয়ে করতে হবে। নিঝুম চোখ লাল করে প্রীতমের দিকে তাকালো। কত সাহস শৈলীর কথা মুখে নেয়। আর যদি কখনো শৈলীর কথা মুখে শুনি তাহলে ভালো হবে না। প্রীতম হেসে দেয়, বলল। তোমরা মেয়েরা এসব বিষয় নিয়ে কেন যে এত হিংসুটে? নিঝুম রাগান্বিত কণ্ঠে বলল। যান শৈলীকে বিয়ে করেন। আটকে রাখছে কে আপনাকে? নিঝুম রাগ করলে তোমায় গুলুমুলু লাগে। এই লোকটা এত ফাজিল। প্রীতমের মা বাবার কথা মনে পড়তেই নিঝুম আবার লজ্জায় পড়ে যায়। এতদিনে মাত্র বুঝলাম। এতক্ষণ ওনার রুমে, ইস, ওনারা কি ভাববে। বলল। আমি আসি এখন। প্রীতম কড়া গলায় বলল। তোমায় বসতে বলছি কিন্তু। আপনার রুমে আসছি অনেকক্ষণ। আঙ্কেল আন্টি বেহায়া ভাববে আমায়। আমার বউকে কেউ বেহায়া ভাববে না। প্রীতমের মুখে বউ ডাক শুনে অদ্ভুত এক শিহরণ বয়ে যাচ্ছে নিঝুমের মনে। নিঝুম এই কথায় কি উত্তর দিবে ভেবে পেল না। নিঝুমের কাছ থেকে কোনো উত্তর না পেয়ে প্রীতম বলল। জানো শৈলীকে? প্রীতমের কথা শেষ না হতেই থামিয়ে দিল নিঝুম। উচ্চস্বরে বলল। আবার শৈলী? এত চেঁচাও কেন? পুরো কথাটা তো একটু শুনো। নিঝুম গুমরা মুখে বলল। বলেন। শৈলীকে একটা স্পেশাল থ্যাঙ্কস দিতে ইচ্ছে হয়। নিঝুম অস্ফুট স্বরে বলল। কেন? শৈলীর জন্যই তোমার মনের কথা বুঝতে পারছি। শৈলী যদি বাবা মাকে ওই দিন রাতে ছাদে নিয়ে না যেত তাহলে এত তাড়াতাড়ি হতো না। দুজনেই হেসে দেয়। নিঝুম রেগে বলল। আসলে তো ঠিক, আপনার একটা বিচার আছে। প্রীতম অবাক হওয়ার ভঙ্গিতে বলল। কি? আপনি স্লিপিং পিল খেয়েছেন কেন? বিষ খাইতে ইচ্ছে করছিল? এইসব বাজে কথা আর কখনো বলবেন না। নিঝুম, ভালোবাসো আমায়? নিঝুমের হার্টবিট বেড়ে গেল কথাটা শুনে। এক প্রকার অদ্ভুত অনুভূতি হচ্ছে। প্রীতম নিঝুমের দিকে তাকিয়ে আছে। মেয়েটা লজ্জায় একদম লাল হয়ে গেছে। এমন লজ্জা পাওয়া ভালোই লাগছে প্রীতমের। প্রীতম বলল। তোমায় লজ্জায় লজ্জিত মুখটাই উত্তর দিয়ে দিয়েছে। তোমার আর কষ্ট করে মুখে বলতে হবে না। আমি যে সারাদিনেও এক ফোঁটা পানিও খাইনি, এই খবর তো কেউ রাখে না। নিঝুম প্রীতমের দিকে তাকালো, বলল। খাননি কেন? খুশির ঠেলায়। নিঝুম ব্যস্ত হয়ে বলল। এখনই খেয়ে নেন, ফ্রেশ হয়ে। খাবো যদি তুমি খাইয়ে দাও। নিঝুম চুপসে গেল। বারবার ইচ্ছে করে লজ্জা দিচ্ছে ওকে, ভাবতে রাগ হয়। প্রীতম বলল। এত লজ্জা পেতে হবে না। আমি ভাত নিয়ে আসছি, তুমি খাইয়ে দিবা। নিঝুমের এখন পালিয়ে যেতে ইচ্ছে করছে। চুপচাপ বসে আছে। লোকটা সারাদিনও খায়নি। নিজের কাছেই খারাপ লাগলো নিঝুমের। প্রীতম ভাত নিয়ে আসলো। নিঝুমের কাছে এগিয়ে এসে বলল। কি দিবে না খাইয়ে? নিঝুম ফ্লোরের দিকে তাকিয়ে আছে। প্রীতম অভিমানের সুরে বলল। আচ্ছা, না দিলা? নিঝুম নিরুপায় হয়ে বলল। আচ্ছা দিচ্ছি। নিঝুম কাপা কাপা
হাত দিয়ে প্রীতমের মুখে খাবার তুলে দিচ্ছে। নিঝুম, এভাবে নিচের দিকে তাকিয়ে খাবার মুখে তুলে দিলে মুখের খাবার নাকে যাবে তো। নিঝুম প্রীতমের দিকে তাকালো। প্রীতমের চোখগুলো লাল হয়ে আছে, খুব মায়া কাজ করছে। প্রীতম নিঝুমের দিকে তাকিয়ে আছে, ওর লজ্জা পাওয়া দেখতে ভালোই লাগছে। নিঝুম, যেদিন তুমি আমায় প্রথম খাইয়ে দিছো ওই দিন খাবার নিয়ে আমার নতুন শার্টটা নষ্ট করে দিছো। নিঝুম ভ্রু কুচকে বলল। আমি আপনাকে আবার কবে খাইয়ে দিলাম? প্রীতম হেসে বলল। জ্বরের ঘরে দিছিল একদিন। সত্যি বলতে আমি সেদিনই তোমার প্রেমে পড়ে গেছি। ইস, কি পাগলামিটাই করছো তুমি। নিঝুম এবার বুঝতে পারলো ব্যাপারটা। সেদিন ওনাকে খাইয়েও দিছি, আর কি কি করছি কে জানে। প্রীতম আবার বলল। নিঝুম, জানো সবচেয়ে আফসোস হয়েছে কখন? কখন? তুমি জ্বরের ঘরে বললা তোমার জন্য আইসক্রিম, ফুচকা, মিষ্টি আনতে হবে। অফিস থেকে ফিরে এসে দেখি তোমার জ্বর ভালো হয়ে গেছে, আর তুমি এসবের কথা ভুলে গেছো। নিঝুম মুচকি হেসে বলল। বেশি জ্বর আসলে এমন হয় আমার। প্রীতম ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলো। নিজেও একটা সত্যি কথা বলো তো, তুমি বাসা থেকে কেন আসছো সেই রাতে? তুমি তো বললা তোমার বাবা নেই, আবার ওই দিন রাতে আব্বুকে বললা। প্রীতমের কথা শেষ না হতে থামিয়ে দিল নিঝুম। বলল। এই বিষয়টা না জানলে হয় না, আসলে আমি এটা বলতে ইচ্ছুক না। ওকে, এই বিষয়ে জেনে আমার কোনো লাভ নেই, আর যেহেতু তুমি ইচ্ছুক না সেহেতু জোর করব না। নিঝুম এইসবের আর উত্তর না দিয়ে বলল। প্লেটের ভাত শেষ, এখনো হা করে আছেন? প্রীতম প্লেটের দিকে তাকিয়ে দেখলো সত্যি শেষ ভাত। এত তাড়াতাড়ি এতগুলো ভাত খেয়ে ফেললো। সবই ভালোবাসা। হেসে দিল প্রীতম। নিঝুম বলল। হাসেন কেন, আরো খাবেন? আরে না, আর খেতে পারবো না, খুব জোর করে ফেললাম নিঝুম। মানে? মানে এই যে বাধ্য হয়ে খাইয়ে দিলা। নিঝুম মুচকে হেসে বলল। না। আবার সেই জ্যোৎস্না রাত, সাথে দাঁড়িয়ে আছে দুইজন। নিঝুমের চুলগুলো উঁচু করে খোপা বাঁধা। প্রীতম বলল। নিঝুম, চুলগুলো ছেড়ে দাও। প্রীতমের দিকে তাকিয়ে হেসে দিয়ে বলল। কেন? শোধ নিব, তাছাড়া খোলা চুলে তোমায় পরিপূর্ণ লাগে। প্রশংসা করলে কিন্তু। নিঝুমের কথা শেষ না হতেই ওকে থামিয়ে প্রীতম বলল। নাক ফাটিয়ে দিলে সবাই তোমায় নাক ফাটার বউ ডাকবে। হেসে দিল নিঝুম, চুলগুলো ছেড়ে দিল। বেশ লম্বা চুল। প্রীতম এগিয়ে এসে ওর চুলের নাক ডুবিয়ে ঘ্রাণ নিতে লাগলো। মাতাল করা ঘ্রাণ, যে কোনো পারফিউমকে হার মানাবে। কালকে বিয়ে। প্রীতমের বাসায় জাঁকজমকপূর্ণ আয়োজন। মেহমানের বাসা ভরপুর। কেউ কেউ পাশের বিল্ডিংয়ে গিয়ে বউ দেখে আসছে। প্রীতম যতটা পারছে নিঝুমকে খুশি রাখার চেষ্টা করছে, কিন্তু নিজের ইচ্ছের বিরুদ্ধে দুই এক ফোঁটা জল গাল বেয়ে পড়ছে নিঝুমের। এই জল হৃদয়ের জন্য না, নিঝুমের মা বাবার জন্য। মা বাবা হয়তো রাগ কষ্টে ওর সাথে যোগাযোগ করতে চায় না। ভেতরে ভেতরে জ্বলে পড়ে মরছে দুজন। একমাত্র আদরে মেয়ে তাদের। কষ্ট কারি বা না হয়, নিজের কাছে নিজেকেই খুব বেশি অপরাধী মনে হচ্ছে নিঝুমের। একবার কি উচিত ছিল না বাবা মায়ের পা ধরে ক্ষমা চেয়ে নেওয়া? আর প্রীতমের ফ্যামিলির মানুষ নিতান্তই ভালো মানুষ, নয়তো ফ্যামিলির পরিচয়বিহীন এমন একটা মেয়েকে এত সহজে মেনে নিল। অবশ্য ছেলের বউয়ের ফ্যামিলি নিয়ে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয় প্রীতমের বাবার। কি আর করার, ছেলের পছন্দ। সবাইকে বলতে হয় মেয়ের বাবা মা কিচ্ছু নেই, এছাড়া আর উপায় কি? প্রীতম খুব বেশি খুশি। নিজের মনের মানুষকে এত সহজে আপন করে পাওয়ায় ভাগ্য কয়জনেরই বা থাকে। আর তর সইছে না প্রীতমের। ইচ্ছে করছে এক্ষুনি বিয়েটা হয়ে যাক। বউ সাজিয়ে নিঝুমের লজ্জামাখা মুখটা দেখা যাবে। অবশ্য নিঝুমের ফ্যামিলি নিয়ে কোনো প্রকার কৌতূহল নেই প্রীতমের মায়ের। তার মতে ছেলের বউ দেখতে শোনা। নিঝুম বারবার রুমে পায়চারি করছে, মনটা কিছুতেই শান্ত হচ্ছে না। আজকে বাবা মায়ের কথা খুব বেশি মনে পড়ছে। আজ যদি এরকমভাবে বিয়েটা হৃদয়ের সাথে হতো তাহলে এত দোটানা থাকতো না। যাই হোক, 4 বছরের সম্পর্ক ছিল, আর প্রথম ভালোবাসার মানুষটাকে ভোলা কি এত সহজ? কত স্বপ্ন ছিল দুজনের। ছোট্ট একটা সংসার হবে, রং বেরঙের স্বপ্নে রাঙানি থাকবে প্রতিটা মুহূর্ত। স্বপ্ন ভাঙা যে কি কষ্ট, যেটা ফেস করে সে শুধু বুঝতে পারে। হৃদয় কেন করলো এমনটা? হিসেব মিলছে না নিঝুমের, হয়তো কখনো মিলবেও না। বিয়ের শপিং করতে যাবে। প্রীতমের মা নিঝুমকেও যেতে বলছে। নিঝুম কিছুতেই যেতে রাজি হচ্ছে না। ওনারা বিয়ের শপিং করতে যাবে, তাদের সাথে নিঝুমও যাবে। কি যে বেমানান ব্যাপারটা।
প্রীতম নিঝুমের রুমে এসে হাজির। বলল, নিঝুম পাগলি, চলেন শপিং করতে যাব। পাগলে পাইছে আপনাকে? আপনারা শপিং করতে যাবেন, আমি যাব কি করতে? আরে পাগলি, এত লজ্জা পাওয়ার কি আছে? আমরাই তো। আরে আপনি বুঝেন না? নিঝুমের কথা শেষ না হতেই থামিয়ে দিল প্রীতম। আর একটা কথা বলবা না, তুমি যাবা, এটাই ফাইনাল। এ লোক পারেও বটে। নিঝুমের মোটেও ভালো লাগছে না। নিঝুমের কাছ থেকে কোনো উত্তর না পেয়ে প্রীতম নিঝুমের হাতে একটা কার্ড দিয়ে বলল, নিঝুম, তুমি কিছু জুয়েলারি পছন্দ করো এখান থেকে? জুয়েলারির প্রয়োজন নেই। আর শোনেন, আমার যদি ফ্যামিলি থাকতো তাহলে নিশ্চয়ই আপনাকে স্বর্ণের কিছু দিত, আই মিন চেইন বা রিং। ওয়েট, এসব নিয়ে তোমার আফসোস করতে হবে না। ওসবের কিছুই আমার দরকার নেই, শুধু নিঝুম হলেই হবে। আমার পুরো নামটা বলেন তো। ইস, মনে নেই সেই রাতে বলছিলা? মনে করেন। মাথা চুলকাচ্ছে প্রীতম, কিছুতেই মনে পড়ছে না। আর একবার বলো, প্রমিস আর ভুলবো না। না, বলবো না। আমার পুরো নাম বলো তো। সাদমান প্রীতম। আমার মেমোরি এত লস না আপনার মতো। তা তো জানি, কিন্তু নামটা আবার বলো না। উম্মে আয়েশা নিঝুম। আর যদি কখনো ভুলেন তাহলে দেখেন কি করি। না মহারানী, আর কখনো ভুলবো না। হইছে ঢং। প্রীতম নিঝুমের দিকে নেশা ভরা চোখে তাকিয়ে আছে। আস্তে আস্তে ওর দিকে আগাচ্ছে। নিঝুম পেছনে পেছাচ্ছে। শেষ পর্যন্ত দেয়ালের সাথে ধাক্কা খেয়ে থেমে যায় নিঝুম। আর পেছনে যাওয়া যাবে না। প্রীতম নিঝুমের কাছে এসে চোখে চোখ রেখে বলল, পালিয়ে যাবে কোথায়? নিঝুম চোখ বন্ধ করে ফেলছে। প্রীতম বলল, নিঝুম, তুমি যদি চোখ না মেলো তাহলে আমি কিন্তু তোমায় জড়িয়ে ধরবো। নিঝুম সাথে সাথে চোখ মেলে তাকাতেই চোখ পড়ে প্রীতমের চোখে। প্রীতম একদম কাছে চলে আসছে। নিঃশ্বাস ভারী হয়ে যাচ্ছে নিঝুমের। প্রীতম কাপা কাপা কণ্ঠে বলল, ভালোবাসি। প্রীতমের মুখ থেকে ভালোবাসি কথাটা নিঝুমের নিঃশ্বাস আরো ভারী করে তুলল। কারো পায়ের শব্দে নিঝুমের কাছ থেকে তাড়াতাড়ি সরে দাঁড়ায় প্রীতম। প্রীতম পেছনে ফিরে দেখে ওর মা দাঁড়ানো। বলল, আম্মু তুমি? প্রীতমের মা প্রীতমের দিকে এগিয়ে কান টেনে বলল, তোকে আমি সেই কখন পাঠিয়েছি নিজুমকে নিয়ে বিয়ের শপিং করতে যাওয়ার জন্য? ওরা সবাই তোদের দুইজনের জন্য ওয়েট করছে। প্রীতম আর নিঝুম দুইজনেই লজ্জা পেল। শপিং এর কথা ভুলেই গেছে প্রীতম। প্রীতমের মা চায় না নিঝুম কোনো কিছুর অভাব বোধ করুক, তাই নিঝুমকেও শপিং এ নিয়ে যেতে বলছে, নয়তো একা বাসায় মন খারাপ করে থাকবে। প্রীতম বলল, আচ্ছা আম্মু যাও, আমি আসতেছি। প্রীতমের আম্মু চলে গেল। নিঝুম ব্যাগ থেকে কি যেন বের করে প্রীতমের হাতে দিল। বলল, এগুলো আপনার। প্রীতমের চোখ কপালে উঠে গেল। স্বর্ণের ভারী গলার চেইন আর ডায়মন্ডের রিং। এগুলো কার নিঝুম? আমার বাবা তার মেয়ের জামাইয়ের জন্য বানিয়েছিল। তুমি না বললে তোমার বাবা নেই? আর এত দামের ডায়মন্ডের রিং? আপনি কিন্তু বলছেন আমার ফ্যামিলি সম্পর্কে জানতে চাইবেন না। থেমে যায় প্রীতম। বলল, আচ্ছা, তোমার রহস্যটা বলবে একটু? কেন আসছো সেই রাতে? আমি এই বিষয় নিয়ে কোনো কথা বলতে ইচ্ছুক না। প্রীতমের মাথায় কিছুই যাচ্ছে না। খুব রহস্যময় মেয়ে একটা। নিঝুম ব্যাগ থেকে সব গহনাগুলো খাটে রাখলো। তারপর প্রীতমকে উদ্দেশ্য করে বলল, আপনাদের কোনো গহনা দিতে হবে না, এগুলোতেই চলবে। প্রীতমের চোখ কপালে উঠে গেল। সব ডায়মন্ডের গহনা। এত গহনা, তাও সব ডায়মন্ডের? এগুলো সব আমার বিয়ের জন্য। সব আনিনি, অর্ধেক এনেছি। আর আমি আপনাদের অফিসে কাজ না করলেও পারতাম। আমি শুধু টাইম পাস করার জন্য চাকরিটা নিয়েছি। এই গয়না বিক্রি করে আমি সারা জীবন খেতে পারবো। প্রীতম অনুনয়ের স্বরে বলল, প্লিজ নিঝুম, তোমার ফ্যামিলির সম্পর্কে বলতে হবে না, শুধু এইটুকু বলো কি হয়েছিল সেই রাতে। নিঝুম মুচকি হেসে বলল। প্লিজ বাদ দেন এসব। প্রীতম চুপ করে আছে। নিঝুম একটা শাড়ি হাতে নিয়ে বলল, আমার বাবার খুব ইচ্ছে ছিল বিয়েতে আমি কালো শাড়ি পরবো, তাই অর্ডার করে এই শাড়িটা বানিয়েছে, সাথে স্বর্ণ দিয়ে তৈরি ডিজাইনও করেছে। প্রীতম তাকিয়ে দেখলো শাড়িটা ঝকঝক করছে রোদের আলোতে। শাড়ি থেকে আলো বিচ্ছুরিত হয়ে পুরো রুমে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। প্রীতম ঠান্ডা গলায় বলল, শাড়িটাই তোমায় খুব মানাবে। আমি চাইবো এই শাড়িটাই পরবো বিয়েতে।
বিয়েতে সবাই লাল বা খয়েরি শাড়ি পরে, এটা একটা চিরচেনা ঐতিহ্য। তবুও নিঝুমের যখন ইচ্ছে তাই প্রীতম বলল। তোমার ইচ্ছা হলে পড়বে, কোনো আপত্তি নেই। প্লিজ নিঝুম, বলো না কেন আসলে সেই রাতে। নিঝুমের চোখ ছলছল করে ওঠে, আর একটু হলেই চোখ থেকে পানির ফোঁটা গড়িয়ে পড়বে। প্রীতম বলল। নিঝুম সরি, আমি আর এসব জানতে চাইবো না। নিঝুম মাথা নিচু করে আছে। প্রীতম নিঝুমের নাক ধরে বলল। নিঝুম পাগলি, আর বলবো না, সরি। মুহূর্তেই নিঝুমের বুকের মাঝে কেঁপে উঠল। হৃদয় সবসময় এইভাবেই ওর রাগ ভাঙাতো। নিঝুম নিজেকে সামলাতে না পেরে প্রীতমকে জড়িয়ে ধরে কেঁদে দিল। এই নিঝুম, কান্না থামাও। আরে পাগলি, কি হয়েছে? নিঝুম কেঁদেই যাচ্ছে। প্রীতম নিঝুমের মুখটা উঁচু করে কপালে একটা চুমু এঁকে দিল। নিমিষেই নিঝুমের সব কষ্ট দূর হয়ে গেল। মনে হলো এটা জাদুর ছোঁয়া। নিঝুম প্রীতমকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। না, আর যাই হোক, প্রীতমের মতো মানুষকে কষ্ট দেওয়া যায় না। নিঝুম এত শক্ত করে জড়িয়ে রাখলো, আমার দম বন্ধ হয়ে যাবে তো। নিঝুম প্রীতমকে ছেড়ে চোখ মুছতে মুছতে বলল। আপনি খুব ভালো। প্রীতম ফিক করে হেসে দিল। নিঝুমের মাথায় হাত বুলিয়ে কড়া গলায় বলল। আর যদি কখনো কাঁদো তাহলে ভালো হবে না। নিঝুম মুচকে হেসে দিল। প্রীতম বলল। নিঝুম, লেট হয়ে যাবে, চলো। আরে আমার রেডি হতে হবে না? রেডি হতে হবে না, এভাবেই সুন্দর লাগছে। না, আমি এভাবে যাব না। একটা কথা কি জানো, মেয়েদের সাজগোজ বা পরিপাটি থাকার চেয়ে এলোমেলোই ভালো লাগে। এই ধরো এলোমেলো চুল, ল্যাপটানো কাজল। প্রীতম নিঝুমকে আর কিছু বলার সুযোগ না দিয়ে হাত ধরে নিয়ে গেল। প্রীতমের বাসার সামনে ওর সব কাজিনরা ওয়েট করছে। নিঝুম বলল। এই ছাড়ুন, সবাই কি ভাববে? বউয়ের হাত ধরলেও দোষ? এই লোকটার সাথে কথা বলেই পারা যায় না। নিঝুম এদিক ওদিক তাকাচ্ছে। প্রীতম বলল। শৈলীকে খুঁজছো বুঝি? নিঝুম মুচকি হেসে বলল। আপনি বুঝলেন কিভাবে? সবই বুঝি। শৈলীদের দাওয়াত করছে কিন্তু আসেনি। প্রীতমের সব কাজিনরা নিঝুমকে নিয়ে ব্যস্ত হয়ে গেল। একজন বলল। কতক্ষণ ধরে ওয়েট করতেছি, তোদের মাত্র আসার সময় হলো? বউ পাগল হয়ে গেছিস তো পুরোই। নিঝুম সবার কথা শুনে লজ্জায় লাল হয়ে যাচ্ছে। আর একজন বলল। ভাবি তো দেখছি পুরো পিচ্ছি, একদম বাচ্চা বাচ্চা লাগছে। প্রীতম বলল। আমার পুতুল বউ। প্রীতমের কথা শুনে রাগ হচ্ছে নিঝুমের। এতগুলো মানুষের মাঝে কি প্রেমটা দেখায়। প্রীতম বলল। চলো, এমনিতেই লেট হয়ে গেছো। নিঝুমের দিকে তাকিয়ে বলল। নিঝুম ড্রাইভ করবে না আজকে? নিঝুম লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল। না। সবাই হেসে দিল। বলল। এতটুকু মেয়ে ড্রাইভার নেই? প্রীতম ভাব নিয়ে বলল। সব কিছুতে এক্সপার্ট। সবাই শপিং মলে পৌঁছে গেল। প্রীতম বলল। নিঝুম, সব কিছু তোমার পছন্দে কিনবে। নিঝুম প্রীতমের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে বলল। হুম। এত ইনোসেন্ট সাজতে হবে না, সব তুমি পছন্দ করে কিনবে, ব্যাস। এমন একজন জীবন সঙ্গী পাওয়া ভাগ্যের ব্যাপার। ভাবতেই আনন্দে চোখ ঝাপসা হয়ে ওঠে নিঝুমের। প্রীতম নিঝুমকে বলল। তোমার বাবার মতো অত টাকা আমার নেই যে স্বর্ণের শাড়ি দিব। নিঝুম মুখ গোমরা করে বলল। ভালো হচ্ছে না কিন্তু। সবাই শাড়ি চয়েস করতে ব্যস্ত। এমন সময় পেছন থেকে ডাক আসে। নিঝুম, ডাক শুনে নিঝুম পেছনে ফিরে তাকায়। হৃদয়ের বোন কি বলবে বুঝতে পারছে না। প্রীতম জিজ্ঞেস করে। মেয়েটাকে? নিঝুম ব্যস্ত গলায় বলে। একটু ওয়েট করেন, আসছি। নিঝুম হৃদয়ের বোনের কাছে যেতেই হাওমাও করে কেঁদে ওঠে। নিঝুমকে জড়িয়ে কান্না জড়ানো কণ্ঠে বলল। কিভাবে পারলি আমার ভাইটাকে এভাবে ঠকাতে? হাসপাতালের বিছানায় শুয়ে মৃত্যুর জন্য প্রহর গুনে। এত স্বার্থপর মেয়ে তুই, ভাবতেও পারি না। একটাবার দেখতেও গেলি না? নিঝুম কিছুই বুঝতে পারছে না। বিস্ময় ভরা চোখে জিজ্ঞেস করে। আপু আগে বলো, হৃদয়ের কি হয়েছে? আমি ওকে অনেক খুঁজছি। হৃদয়ের বোনের মুখে সবটা শুনে চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে যায় নিঝুম। যাকে এতদিন প্রতারক ভেবে আসছে, সেই মানুষটা নিঝুমের জন্য মৃত্যুর পথযাত্রে। হৃদয় যখন ক্লাস 7-এ পড়ে তখন মারা যায়। ওরা 3 ভাই বোন। হৃদয় সবার বড়। হৃদয়ের বাবা মারা যাওয়ার পর ওর মা আর বিয়ে করেনি। হৃদয় ওর
বড় চাচা মানে আমাদের বাসায় থেকে লেখাপড়া করতো। ওর যাবতীয় খরচ আমার বাবা দিত। আর ওর মা ওর ছোট 2 ভাই বোনকে নিয়ে ওর নানা বাড়ি থাকতো। আমি বরিশালে থাকতাম। আমার বাসার কাছেই নিঝুমের বাসা ছিল। হৃদয় একবার আমাদের বাসায় বেড়াতে চায়। নিঝুম প্রায়ই আমাদের বাসায় যেত। ওখান থেকে ওদের রিলেশনের শুরু। আমি ওদের রিলেশনের ব্যাপারে জানতাম না। নিঝুম ওর বাবা মায়ের একমাত্র মেয়ে। বিশাল অবস্থা ওদের। একদিন রাতে হৃদয় আমায় ফোন দিয়ে ওর আর নিঝুমের রিলেশনের ব্যাপারে জানায়। বলে ওদের নাকি 4 বছরের রিলেশন। নিঝুমের ফ্যামিলি ওদের রিলেশনের ব্যাপারটা জেনে গেছে, তাই হুট করে নিঝুমের বিয়ের ব্যবস্থা করে ফেলছে। ওই দিন হৃদয়ের মা খুব অসুস্থ হয়ে পড়ে, তাই ওর মাকে নিয়ে হসপিটালে ছিল। তাছাড়া ওর ছোট 2 ভাই বোন। হৃদয় টিউশনি করে ওদের লেখাপড়া চালায়। হৃদয়ের লেখাপড়া এখনো কমপ্লিট হয়নি। নিঝুম ওর সাথে এখন পালিয়ে আসতে চায়, কিন্তু হৃদয় বলছে এই অবস্থায় ওকে আনা ওর পক্ষে সম্ভব না। আমার কাছে জানতে চায় এখন কি করবে। আমি বলছি তুই ওকে নিয়ে আয়, যা হবার হবে। ও বলে ওর মা অসুস্থ, এই অবস্থায় তাকে রেখে বরিশাল যাওয়া সম্ভব না। সব দিক ভেবে হৃদয় নিঝুমকে আসতে না করে দেয়। নিঝুম কোনো কথাই শোনে না। ও বিয়ের আসর থেকে পালিয়ে একা ঢাকায় চলে আসে। হৃদয় ওকে এগিয়ে আনতে বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য রওনা হয়। পরের দিন সকালে খোঁজ পাওয়া যায় হৃদয় হাসপাতালে ভর্তি। পুরো মাথা রক্তাক্ত। কিভাবে যেন মাথার পিছন দিয়ে প্রচণ্ড আঘাত পায়। আমি জানি না সেই রাতে ওর সাথে নিঝুমের দেখা হয়েছে কিনা। ওর ফোন, মানিব্যাগ কিছুই পাওয়া যায়নি। হয়তো ছিনতাইকারীরা ওর এই অবস্থা করেছে। আর নিঝুমেরও কোনো খোঁজ পাইনি। আমার আগের ফোনে নিঝুমের নাম্বার ছিল, সেই ফোনটা হারিয়ে গেছে। হৃদয়ের বোনের মুখে সবটা শুনে মূর্তির মতো দাঁড়িয়ে আছে প্রীতম। হৃদয়ের বাঁচার কোনো সম্ভাবনা নেই। 6 মাস ধরে হসপিটালের বেডে শুয়ে আছেন, শুধু চোখ মেলে কোনো রকম তাকাতে পারে। প্রীতম চায় না হৃদয় মারা যাক, বেঁচে থাকুক। ভালোবাসার জন্য একজন মানুষের মৃত্যু তো কামনা করতে পারে না। নিঝুম হৃদয়ের মাথার কাছে বসে আছে। বুকের ভেতরটা ফেটে যাচ্ছে, দৃষ্টি বারবার ঝাপসা হয়ে যাচ্ছে। হৃদয়ের নিথর দেহ পড়ে আছে, পিট পিট করে চোখ মেলে তাকায়। নিঝুমের চিৎকার দিতে ইচ্ছে হচ্ছে। এমন একটা মৃত্যু পথযাত্রী মানুষ, তাকে কতই না ঘৃণা করছে। হৃদয়ের উপর ঘৃণা হয়েছে এতদিন, তাই ওকে ভুলে বাঁচতে পেরেছে। এখন তো আর ঘৃণা হচ্ছে না, এখন অনুশোচনা হচ্ছে। হৃদয়ের মায়া ভরা মুখটার দিকে তাকিয়ে আছে, কপালে আলতো করে হাত ছুঁয়ে রাখছে। নিঝুম জানে ও কখনো সুস্থ হবে না, হয়তো বাঁচবেও না। প্রীতম উদাস মনে তাকিয়ে আছে। ওর কাজিনরা বিয়ের শপিং করছে। নিঝুমের অসুস্থতার অজুহাত দিয়ে শপিং মল থেকে বেরিয়ে আসে ওরা। কালকে বিয়ে, এই অবস্থায় বিয়ের কথা কি খেয়াল আছে নিঝুমের? এখন কি ওকে এটা বলা উচিত হবে? নানা রকম দ্বন্দ্ব দ্বিধায় ভুগছে প্রীতম। এভাবে বিয়ে ভেঙে যাওয়া কত সম্মানহানির ব্যাপার। তাছাড়া বিয়েটা সম্পূর্ণ প্রীতমের ইচ্ছে হচ্ছে। প্রীতমের ফোন বেজে ওঠে। হ্যালো আম্মু। হ্যাঁ রে, কই তোরা? আম্মু আমরা একটু কাজে আসছি, একটু লেট হবে আসতে। এই বলে ফোন কেটে দেয়। এই কাজ আদৌ শেষ হবে কিনা জানা নেই। বিয়ে যদি না হয় তাহলে পালিয়ে কোথাও চলে যেতে হবে। মানুষকে মুখ দেখানোর উপায় নেই। বাবা মাকেও বা কি জবাব দিবে? উদাস মনে হসপিটালের বারান্দায় বসে এসব ভাবছে প্রীতম। নিঝুম এখনো বসে আছে হৃদয়ের পাশে। হৃদয়ের মনে ওর জন্য যতটা ভালোবাসা, প্রীতমের জন্য সমান। হৃদয়ের কথা ভাবতে বুকের ভেতরটা হু হু করে ওঠে। নিঝুম কাঁদতেও পারছে না, মূর্তির মতো বসে আছে। বেশি কষ্ট বা সুখে চোখের পানি শুকিয়ে যায়, শুধু ভেতরটা পুড়ে যায়, যা কেউ দেখে না। যে মানুষটার সাথে 4 বছরের সম্পর্ক ছিল, তার আজ এই অবস্থা। কি করা উচিত নিঝুমের? কালকে বিয়ে, প্রীতমের ফ্যামিলির মান সম্মানের ব্যাপার। কি করবে কিছুই বুঝতে পারছে না। আল্লাহ, এই কেমন পরীক্ষায় ফেলছে। হৃদয়ের এই অবস্থা মেনে নিতে পারছে না নিঝুম। সব কিছু আবার আগের মতো হয়ে যাক, হৃদয় আবার আগের সেই চঞ্চল হৃদয় হয়ে যাক। সব ভাবনায় বাধা হয়ে দাঁড়ায় প্রীতম। কি করা উচিত এখন? হৃদয়ের এই অবস্থায় ওর পাশে থাকাটা কি নিঝুমের উচিত না? এই তো সেই মানুষটা যার জন্য বাবা মা সবাইকে ছেড়ে আসছে। আবার প্রীতমের কথা ভাবতেই বুক কেঁপে ওঠে নিঝুমের। নিঝুম রুম থেকে বের হয়ে দেখে প্রীতম বারান্দায় দাঁড়ানো।
প্রীতমের দিকে এগিয়ে গিয়ে ওকে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে কেঁদে ওঠে। প্রীতম কি করবে বুঝতে পারছে না। নিঝুমকে কি বলে সান্ত্বনা দেওয়া উচিত? হৃদয় সুস্থ হয়ে যাবে, কেঁদো না। এটা বলা উচিত। প্রীতম নিঝুমের মাথায় হাত বুলিয়ে বলে। কেঁদো না নিঝুম। নিঝুম কেঁদে কেঁদে বলে। কেন এমনটা হলো আমার সাথে? প্রীতম ওর চোখের পানি মুছিয়ে দেয়, বলে। নিঝুম, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমার বাসায় যেতে হবে। আম্মু আব্বু ফোন দিচ্ছে বারবার। নিঝুম মাথা নেড়ে প্রীতমকে যাওয়ার জন্য সম্মতি দেয়। নিঝুম, তুমি যাবে না? কালকে তোমাদের বিয়ে, এই পরিস্থিতিতে এত ভেঙে পড়লে চলবে বলো? হৃদয়ের বোন বলে। কোনো উত্তর না পেয়ে হৃদয়ের বোন একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে আবার বলে। হৃদয়ের তো যা হওয়ার হয়েছে, তোমরা তোমাদের লাইফটা সাজাও। নিঝুম মাথা নিচু করে আছে। প্রীতম বুঝতে পারলো ও যেতে চাচ্ছে না। অযথা কি দরকার জোর করার। প্রীতম হসপিটাল থেকে বেরিয়ে গেল। পা চলে না, মনে হয় শরীরে কোনো শক্তি নেই। এখন গাড়ি চাপা পড়ে মারা গেলেও মুক্তি পেত। সুইসাইড করতে ইচ্ছে হচ্ছে। বাসায় পৌঁছতেই সবার প্রশ্ন। নিজুম কোথায়? নিঝুম ওর খালার বাসায় গেছে একটা প্রয়োজনীয় কাজে, সকালে চলে আসবে। প্রীতমের বাবা রাগান্বিত কণ্ঠে বলল। এই সময় প্রয়োজনীয় কাজ? আর ওর খালার বাসায় কোথায়? প্রীতম সবার চোখের সামনে থেকে এক প্রকার পালিয়ে রুমে চলে গেল। এত প্রশ্নের উত্তর দিতে ভালো লাগছে না। সবাই বিয়ের ফুর্তিতে মেতে আছে। বাবা মাকে কি করে এসব বলবে? না, এসব বলা যাবে না। কাল সকালে কোথাও চলে যেতে হবে। অনেকদিন পর সিগারেট হাতে নিছে প্রীতম। কয়েকটা সিগারেট শেষ করে ফেলছে, তাও টেনশন মুক্ত হতে পারছে না। হৃদয়ের পাশে বসে আছে নিঝুম। কোনো সারা শব্দ নেই হৃদয়ের, শুধু শ্বাসটা আছে। চোখ থেকে পানি বের হচ্ছে না, অথচ বুকের ভেতর ঝড় বয়ে যাচ্ছে। প্রীতমের কথা ভাবতেই টেনশন আরো বেড়ে যায়। সুইসাইড করার চিন্তা ভাবনা করছে নিঝুম, এছাড়া আর কোনো উপায় নেই। আবার ভাবছে সুইসাইডই কি সবকিছু সমাধান হতে পারে। হৃদয় একবার ওর ডাক শুনতো, একটু ভালো করে তাকাতো। প্রীতম কোনো উপায় খুঁজে না পেয়ে সুইসাইড করার উপায় খুঁজে নেয়, কিন্তু দুইজনেই ভুগছে নানা রকম দ্বন্দ্বে। সেই রাতটা তিনজনের জীবনই তছনছ করে দিল। আমি তোমায় ভুল বুঝছি, ভাবছি তুমি আমায় ঠকিয়েছো। আমি প্রতিটা দিন তোমার নাম্বারে ট্রাই করতাম, জানতাম ফোন সুইচ অফ, তবুও আমি ট্রাই করতাম। আমি যতবার বাসার বাইরে বের হয়েছে আমি শুধু এদিক সেদিক তাকিয়ে তোমায় খুঁজতাম। আজ আমি তোমায় যতটা ভালোবাসি, প্রীতমকেও ততটাই ভালোবাসি। আমি তোমার এই অবস্থা সহ্য করতে পারছি না হৃদয়। একটা দুর্ঘটনা 3টা জীবন শেষ করে দিল। সব কিছুর জন্য আমার বাবা মা দায়ী। হেঁচকি দিয়ে কাঁদতে কাঁদতে হৃদয়ের পাশে বসে একটানা কথাগুলো বলে যাচ্ছে নিঝুম। নিঝুম জানে না এখন ওর কি করা উচিত। রাত পেরিয়ে ভোর হয়ে গেল। হাতে সিগারেট নিয়ে বসে আছে প্রীতম। সিদ্ধান্ত ফাইনাল, বাসা থেকে পালিয়ে যাবে, এছাড়া উপায় নেই। বাবা মা, বিয়ে, সবার মান সম্মান এসব নিয়ে ভাবতে ভালো লাগছে না। যা আবার হবে। নিঝুম সারা রাত সজাগ, হৃদয়ের পাশে বসেছিল। হৃদয়ের রাত দিন সবই সমান। আজকে বিয়ে হওয়ার কথা ভাবতেই বুকের মাঝে কেঁপে ওঠে নিঝুমের। প্রীতম সবার চোখ ফাঁকি দিয়ে বাসা থেকে বেরিয়ে গেছে। সবাই বিয়ের আনন্দে মগ্ন। একটু পর যখন নিঝুম বা প্রীতমের কারোই খোঁজ পাবে না, তখন কেমন পরিস্থিতি হবে এসব ভাবতে ইচ্ছে করছে না প্রীতমের। এমন জায়গায় যেতে চায় যেখানে ওর চেনা জানা কেউ নেই। রাস্তায় ধীর পায়ে হাঁটছে আর এইসব ভাবছে প্রীতম। এর ভেতর ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে নিঝুম ফোন দিছে। ফোন রিসিভ করতে ইচ্ছে করছে না। হয়তো ফোন দিয়ে সান্ত্বনা দিবে, আর কি। এসব সান্ত্বনার দরকার নেই। নিঝুমও তো নিরুপায়। যে ছেলেটার সাথে 4 বছরের সম্পর্ক ছিল, যার জন্য বাবা মা সবাইকে ছেড়ে চলে আসছে, তার এই অবস্থায় কি পাশে থাকা দরকার না? হয়তো হৃদয়কে ভুল বোঝার কারণে প্রীতমের সাথে সম্পর্কে জড়িয়ে গেছে এত অল্প সময়ে। নিঝুম ফোন দিয়েই চলছে। অবশেষে ফোনটা রিসিভ করলো। নিঝুম ব্যস্ত কণ্ঠে বলল। আপনি কোথায়? আমি হসপিটালের গেটের সামনে, নিতে আসেন। নিঝুম, আমি বাসা ছেড়ে চলে যাচ্ছি এই মুহূর্তে, এছাড়া আর উপায় নেই আমার। আপনাকে আসতে বলছি, আসেন। নিঝুমের জোরাজুরিতে হসপিটালের বেদির সামনে আসতে বাধ্য হলো প্রীতম। নিঝুমের কাছে এগিয়ে এসে বলল। কেন আসতে বলছো? বাসায় চলুন। কেন? বিয়ে আমাদের, বাসায় যাব না তো কোথায় যাব? দেখুন
আমি হৃদয়কে যতটা ভালোবাসি আপনাকেও ততটাই ভালোবাসি। আর এখানে প্রশ্নটা ভালোবাসার না, প্রশ্নটা মান সম্মানের। আমার বাবার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়ে সেই রাতে আমি হৃদয়ের কাছে চলে আসি। হৃদয় বলছে আমাকে আনতে বাস স্টেশনে যাবে, আর রাত 2টা পর্যন্ত ওয়েট করি, কিন্তু ওর কোনো খোঁজ পাইনি। ওর ফোনটা বন্ধও ছিল। তাছাড়া ওর আম্মু অসুস্থ, বাবা নেই, ছোট 2 ভাই বোনের লেখাপড়ার খরচ ও টিউশনি করে জোগাড় করত। এমন সিচুয়েশনে ও আমাকে বিয়ে করতে চায় না, কিন্তু আমি জোর করে ঢাকায় আসি। ভাবছি ও এমন সিচুয়েশনে আমায় নিতে চাচ্ছে না, তাই যোগাযোগ অফ করে দিছে। এদিকে বাবা মাও আমায় বাসায় ফিরে যেতে না করে। আমি বাসায় গেলে নাকি তারা 2জনই বিষ খেয়ে মারা যাবে। যে মেয়ে বিয়ের আসর থেকে বাবা মায়ের মান সম্মানের কথা না ভেবে চলে আসে, এমন মেয়ে তাদের দরকার নেই। তারপর তো আপনার কাছেই থাকতাম। হৃদয়ের কারণে সবাইকে হারালাম, আর ও আমার কথা একটুও ভাবলো না। এই ভেবে ওকে খুব ঘৃণা করতাম, কিন্তু এখন আমি কিভাবে ওকে ঘৃণা করব বলেন? নিঝুমের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়েই যাচ্ছে। প্রীতমের কাছ থেকে কোনো উত্তর না পেয়ে আবার বলল, আপনিই তো বলছেন প্রতারককে ভোলা যায়, কিন্তু ভালোবাসার মানুষ অনাকাঙ্ক্ষিতভাবে হারিয়ে গেলে তাকে ভোলা যায় না। প্রীতম অনেকক্ষণ চুপ করে থেকে ছোট্ট একটা নিঃশ্বাস নিয়ে বলল, তুমি বিয়ের আসর থেকে পালিয়ে আসলে কেন? তোমার বাবা মাকে বুঝিয়ে বললেই তো হতো। আমি সব রকম চেষ্টা করি। জানেন একটা মেয়ে কখন পালিয়ে যায়? যখন সব পথ বন্ধ হয়ে যায়। মা বাবা নিজের ইচ্ছাটাকে সন্তানের ঘাড়ে চাপিয়ে দেয় কোনো কিছু না ভেবে। বাবা হুট করে বিয়ের আয়োজন করে ফেলে। আমি এক রাত বাবার পায়ের কাছে বসে কাঁদছি। আমার কান্না তাদের মন ছুঁতে পারেনি। নিঝুম, শান্ত হও। আবার অসুস্থ হয়ে যাবে তো তুমি। তুমি হৃদয়ের পাশে থাকো, আমার কথা ভেবো না। কারো কথাই আমি ভাবছি না। আমি মান সম্মানের কথা ভাবছি। হৃদয়কে আমি সারা জীবন ভালোবেসে যাব, যতটা এখন বাসি। ওর সাথে হয়তো ভালোবাসাটা পূর্ণতা হবে না। সব ভালোবাসার পূর্ণতা লাগে না। কিছু ভালোবাসা কোনো রকম পূর্ণতা চাওয়া পাওয়া ছাড়াই মনের কোণে বাস করে। আমি দুজনকেই ভালোবাসি। হৃদয়ের কথা ভাবতে গেলে আপনি বাধা হয়ে দাঁড়ান, আপনার কথা ভাবতে গেলে হৃদয় বাধা হয়ে দাঁড়ায়। আমি শুধু এইটুকুই চাই, হৃদয় যতদিন বেঁচে আছে ওর পাশে থাকতে চাই। দিবেন এই সুযোগটুকু? দিব। প্রীতম আর নিঝুম বাসার উদ্দেশ্যে রওনা হয়। বেঁচে থেকে নরকের যন্ত্রণা ভোগ করছে নিঝুম। আজ পরিস্থিতির কারণে বিয়েটা করবেই। বাসায় গিয়ে মূর্তির মতো বসে আছে নিঝুম। প্রীতমের কাজিনরা ওকে পার্লারে যেতে জোর করে। প্রীতম নিঝুমের মনের অবস্থাটা বোঝে, বলে, না, পার্লারে যাওয়ার দরকার নেই, আর হাতে মেহেদি দেওয়ারও দরকার নেই। কোনো রকম সাজগোজ ছাড়াই শাড়ি পরিয়ে দাও। নিঝুমের খালা অসুস্থ, তাই ওর মন খারাপ। প্রীতমের কথা শুনে অবাক হয়ে যায় নিঝুম। এত ভালো কেন উনি? নিঝুম ওর বাবার পছন্দের কালো শাড়িটা পরে। সবকিছু অসহ্য লাগছে, তবুও কাউকে বুঝতে দিচ্ছে না। কবুল বলতে গিয়ে কলিজাটা ছিঁড়ে যাচ্ছে হৃদয়ের কথা ভেবে। প্রীতম সবটাই বুঝতে পারছে। চোখ বুঝে বুক ফাটা একটা আর্তনাদের মতো শব্দ করে কবুল বলল নিঝুম। মনটা একটু শান্তি লাগছে প্রীতমের। যাই হোক, বিয়েটা হলো, মান সম্মান বাঁচল। বুকের ভেতরটা শুকিয়ে যাচ্ছে নিঝুমের। নতুন বউ চুপচাপ বসে আছে। কত মানুষ দেখতে আসছে, সবাইকে সৌজন্যমূলক সালাম দিচ্ছে। এটা হয়তো জীবনের আসল। মন পড়ে আছে হসপিটালে। বারবার চোখের সামনে ভেসে আসছে হৃদয়ের মুখটা। নিঝুমের কষ্ট উপলব্ধি করতে পারছে প্রীতম। অনুষ্ঠান শেষ, রাত হয়ে গেল। কত শৌখিনভাবে সাজানো বাসর ঘর। খাটের উপর বসে আছে নিঝুম। প্রীতম রুমে আসতেই মুখ তুলে তাকালো। প্রীতম বলল, নিঝুম হসপিটালে যাবে? বরাবরের মতো অবাক হয়ে যায় নিঝুম। এই লোকটার এমন ভালো মানুষের জন্যই এত অল্প সময়ে ভালোবেসে ফেলছে। নিঝুমের কাছ থেকে কোনো উত্তর না পেয়ে প্রীতম আবার বলল, এই নিঝুম হৃদয়কে দেখতে যাবে? নিঝুম ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, না, সকালে যাব। নিঝুম, তোমার ভেতর অনেক মহানুভবতা আছে। আমি বুঝতে পারিনি তুমি এমন সিচুয়েশনে বিয়ের জন্য রাজি হবে। তুমি হৃদয়ের পাশে থাকতে পারবে, ওটা নিয়ে আমার আপত্তি নেই। আমি তোমায় ভালোবাসি, এর মানে তোমার সকল ইচ্ছা অনিচ্ছা চাওয়া পাওয়াকে ভালোবাসি। প্রীতমকে দেখে বারবার অবাক হয়ে যাচ্ছে নিঝুম। না, সকালে যাব। এখন বাসা থেকে বের হওয়া উচিত হবে না। উচিত অনুচিতের কথা ভেবে বিয়েতে রাজি হলে, তাই না? জানি না। প্রীতম নিঝুমের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে।
কপালে আলতো করে চুমু খেয়ে বলে। ঘুমিয়ে যাও নিঝুম। নিঝুম প্রীতমকে শক্ত করে জড়িয়ে ধরে, হাউ মাউ করে কাঁদতে লাগলো। নিঝুম কেঁদো না প্লিজ। আমি সব সময় সব কিছুর বিনিময়ে তোমার হাসি দেখতে চাইতাম। এখন কিভাবে তোমার মুখে হাসি এনে দিব বলো? আপনি খুব ভালো। আমার মতো ভাগ্য কয়জনের হয় এক ভালোবাসার জন্য অন্য ভালোবাসার বুকের মাঝে থেকে কাদা। প্রীতমের বুকে চোখ বুঝে শুয়ে আছে নিঝুম। প্রীতম ওর মাথায় হাত বলিয়ে দিচ্ছে। মাঝে মাঝে ডুকরে ডুকরে কেঁদে উঠছে নিঝুম। বলল, আমার বাবা মায়ের জন্য এর সবটা হয়েছে। কখনো ক্ষমা করতে পারবো না ওনাদের। ওনাদের কাছে টাকা মানেই সুখ। প্রীতমের বুকে মাথা গুজে শুয়ে ঘুমিয়ে পড়ল নিঝুম। সকাল হয়ে গেছে প্রায়। প্রীতমের ফোন বেজে ওঠে। রিংটনের শব্দে ঘুম ভেঙে যায় প্রীতমের। হৃদয়ের বোন ফোন দিতে। ফোনে কথা বলে মূর্তির মতো বসে রইল প্রীতম। নিঝুম সকাল হয়ে গেছে, হসপিটালে যাবে না হৃদয়কে দেখতে? নিঝুম ঘুম থেকে উঠে বসে বলে। যাব। নিঝুম প্রীতমের সাথে হসপিটালের ভেতর যেতে প্রীতম বলল। হসপিটালের ভেতর যেতে হবে না। নিঝুম বিস্ময় হয়ে বলে। কেন? প্রীতম হাত ইশারা দিয়ে হসপিটালের গেট থেকে একটু দূরে একটা লাশবাহী গাড়ি দেখিয়ে দেয়। হৃদয় মারা গেছে। হৃদয়ের মা ভাই বোনের চিৎকারে বাতাস ভারী হয়ে যাচ্ছে। নিঝুম হৃদয়ের লাশের দিকে তাকিয়ে আছে। চোখে নেই কোনো পানি, মুখে নেই কোনো চিৎকার। হৃদয়কে ওর নানার বাসায় দাফন দেওয়া হবে। গাড়ি ছেড়ে দিবে এক্ষুনি। শেষবারের মতো হৃদয়ের দিকে অপলক নয়নে তাকিয়ে আছে। কষ্টে বুকে পাথর চাপা পড়ছে। প্রীতম কি বলবে কিছুই বুঝতে পারছে না। নিঝুম, হৃদয় নানার বাসায় চলো। লাশের গাড়ি ছেড়ে দিবে, আমরা অন্য গাড়ি যাব। নিঝুমের কাছ থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। প্রীতম নিঝুমের কাঁধে হাত দিয়ে বলল। এই নিঝুম। প্রীতমের বুকে ঢলে পড়ল নিঝুম। সেন্সলেস হয়ে গেছে। হসপিটালে ভর্তি করানো হলো। অনেকক্ষণ হয়ে গেল, জ্ঞান ফিরছে না। প্রীতম হসপিটালের বারান্দায় দাঁড়িয়ে আছে। রুমের ভেতর যাওয়া নিষেধ। হৃদয়ের জন্য খুব বেশি খারাপ লাগছে ওর। সবকিছু ভেবে মাঝে মাঝে দু এক ফোঁটা জল গড়িয়ে পড়ছে। ডাক্তারের রুমে গেল। এখনো জ্ঞান ফিরেনি? ডাক্তার অনেকক্ষণ যাবৎ কি যেন ভেবে বলল। ফিরছে, তবে আপনার মিসেস মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। অতিরিক্ত ডিপ্রেশন, মনের ভিতরে থাকা কোনো আঘাতের কারণে এমন হয়েছে। তবে এটা প্রথম ধাপ। উনি আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরে আসবে, কিন্তু তার জন্য সবার সাপোর্ট, কেয়ার, ভালোবাসা প্রয়োজন। প্রীতম বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। উনি অনেক উল্টাপাল্টা আচরণ করছে। ওনাকে কোনো কিছুতে বিরক্ত করবেন না। প্রীতম একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল। আচ্ছা। প্রীতম রুমে ঢুকে দেখে নিঝুম ডাকছে। নিঝুম কাঁদছে কেন? পেটে ক্ষুধা লাগছে, তাই কাচ্ছি। মাথায় হাত বুলিয়ে বলল। প্রীতম বুঝতে পারলো আসলেই ও মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে, নয়তো এমন সিচুয়েশনে খেতে চাইতো না। প্রীতম ওকে খুব যত্ন সহকারে খাইয়ে দিচ্ছে। নিঝুম একটা সময় সুস্থ হয়ে যাবে। দুইজনের ভালোবাসা বুকে নিয়ে সারা জীবন বেঁচে থাকবে। প্রীতম, সে তো এক ভালোবাসার নাম, আর হৃদয়, সে তো এক আফসোস। অভিশপ্ত সেই রাত কতজনের জীবনের মোড় ঘুরিয়ে দিল।